ফেসবুক লাইভে যারা যারা কানেক্টেড আছেন একটু কাইন্ডলি কনফার্ম করবেন যে, বা রাজীব ভাই থাকলে একটু কনফার্ম করবেন সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। জি, ক্লিয়ার। ফেসবুক লাইভে জি, জি, ক্লিয়ার। ওকে। আসসালামু আলাইকুম। আজকের এই ডেমো ক্লাসে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিকটা একটু মানে অ্যাটিপিক্যাল। আমরা এই জন্য রেখেছি যে আমাদের প্রত্যেকটা ডিজিজ, যে ডিজিজ গুলো আমরা ক্লিনিক্যাল লাইফে এনকাউন্টার করি, ম্যাক্সিমাম ডিজিজের নামকরণ কিন্তু আসলে হয়েছে কোনো না কোনো পার্সনের নামে, কোনো না কোনো সিচুয়েশন থেকে, বা কোনো না কোনো পার্সনের নামেই যে ম্যাক্সিমাম ডিজিজ বা সাইন গুলো আসছে। তো এই জন্যই আমরা কিছু কিছু জিনিস যেগুলো এমআরসিপি তে রেগুলার বেসিসে, এমন কিছু সিনড্রোম যেগুলো ইম্পর্টেন্ট থাকে বা যেগুলো কমনলি অ্যাসোসিয়েটেড থাকে, এমন অল্প কিছু সময় ধরে এই অল্প কিছু মানে সিমটম নিয়ে আমরা একটু অল্প সময় আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর মুজাক্কির। তো আজকে আমাদের টপিক হচ্ছে এপিনিমাস সিনড্রোম অফ এমআরসিপি ইউকে। সেটা নিয়ে যেমন আমরা যে সিনড্রোম গুলো আসছে, এখানে যেমন ছোটবেলায় আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন একদম মেডিসিনের প্রিপারেশন নিতাম তখন আমাদের অনেকগুলো ক্লাসমেট ছিল। আমরা একজন আরেকজনের সাথে ডিসকাস করতাম যে এই সিনড্রোমটা কি, ওই সিনড্রোমটা কি, এরকম একটা প্রশ্ন করতাম। আসলে সিনড্রোম দিয়ে প্রশ্ন অত বেশি আসে না, কিন্তু সিনড্রোম গুলো বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে এগুলো অনেকগুলো পার্সন যে এই ডিজিজের পেছনে আছে, এই ডিজিজের ডায়াগনোসিসের পেছনে আছে, বা এই ডিজিজটা ডিসকভারি পিছনে আছে। সো এই জন্য তাদের নামকে অনার করা হয়েছে বিভিন্ন সিনড্রোমের মাধ্যমে। তাহলে আমরা কয়েকটা জিনিস আজকে একটু অল্প সময় আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে এর মধ্যে দেখেন, আমাদের এই যে এপিনিমাস ডিজিজ গুলো জিনিসটা কি, এগুলো হচ্ছে এমন একটা ডিজিজ, এমন একটা ডিসঅর্ডার অথবা কন্ডিশন যেটা এমন একটা পার্সনের নামে করা হয়েছে। হয়তো সেই পার্সনটা বা ওই হেলথ কেয়ার প্রফেশনালটা ওই ডিজিজটাকে আইডেন্টিফাই করেছে। যেমন এটা নিউরোলজিক্যাল ডিজিজ আছে যেটাকে আমরা বলি হেরিডিটারি মোটো সেন্সরি নিউরোপ্যাথি। এটার আরেকটা নাম আমরা ছোটবেলা থেকে যারা আমরা পড়েছি আমরা জানি, চারকোট মেরি টু ডিজিজ। এই যে চারকোট, এই চারকোট একজন একজন খুবই মানে বিশাল মাপের একজন নিউরোলজিস্ট ছিল। তাহলে এই যে দেখেন, প্রত্যেকটা ডিজিজের পিছনে একজন না একজন কোনো নিউরোলজিস্টের ভূমিকা আছে, যেগুলো আমরা কিছু কিছু ডিজিজের মাধ্যমে শেখার চেষ্টা করব। অথবা এমন কিছু ডিজিজ যেগুলো একটা পেশেন্টের নামে হয়েছে। এরকম একটা এক্সাম্পল আমাকে কেউ দিতে পারবে যেখানে একটা পেশেন্টের নামে কোনো ডিজিজ হয়েছে? আমরা খুবই কমনলি এনকাউন্টার করি বাংলাদেশেও সব, পৃথিবীর বিভিন্ন দেশে এই ডিজিজটা বিশেষ করে একটা মানে বলতে গেলে একটু মানে মিডিল টু লো সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে এই ডিজিজটা খুবই কমন। এটা হচ্ছে টাইফয়েড। তো টাইফয়েডটা কিন্তু পেশেন্টের নাম থেকে আসছে। যে টাইফয়েড বেরি একটা কুক ছিল, সে বিভিন্ন জায়গায় ইউরোপ থেকে শুরু করে ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন জায়গায় কিন্তু এই রোগটা ছড়িয়েছে। তো এখান থেকে কিন্তু টাইফয়েড ডিজিজটার নাম আসছে। তারপর অনেক সময় ফিকশনাল কিছু ক্যারেক্টার থেকে আসছে, যেমন একটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম। তো আমরা যারা যারা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সম্পর্কে জানি, এখান থেকে কিন্তু একটা ডিজিজের কিন্তু অস্তিত্ব আছে। তো দিজ আর দ্য কল দ্য এপোনোমাস ডিজিজ। তাহলে এপোনোমাস ডিজিজের মধ্যে আমরা কিছু কিছু আজকে আলোচনা করব, কিছু কিছু টপিক গুলো আমরা ডিসকাস করব। তো আমাদের ম্যাক্সিমাম আলোচনাটুকু আমরা আজকে নিউরো এবং কিছু অল্প কিছু রিমাটোলজির মধ্যে সীমাবদ্ধ রাখবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের আজকের প্রশ্নে কোনো অপশন নাই, আমরা জাস্ট একটা ডিসকাশন করার চেষ্টা করব। আর না হলে আমি অ্যান্সার গুলো দিয়ে দিব। একটা 44 ইয়ার্স ওল্ড পেশেন্ট ডায়াগনোস উইথ অস্টিও আর্থ্রাইটিস came with unilateral swollen leg which is associated with pain। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডিফারেন্সিয়াল কি হবে, বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস কি হবে? আমার সাথে যারা যারা জুমে কানেক্টেড আছেন, আপনারা ইচ্ছা করলে অ্যান্সার শেয়ার করতে পারেন যেখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সেপ্টিক আর্থ্রাইটিস। হ্যাঁ, আবার একটু বলেন কাইন্ডলি। ডিভিটি। আচ্ছা, ভেরি এক্সিলেন্ট অ্যান্সার, ডিভিটি হতে পারে। এর বাইরে আর কোনো কিছু ডায়াগনোসিস হতে পারে? ডিভিটি আমি অ্যাকসেপ্ট করছি, আর কোনো কিছু অ্যাপার্ট ফ্রম ডিভিটি? অ্যাকিউট আর্থ্রাইটিস। হ্যাঁ, হতে পারে অ্যাকিউট আর্থ্রাইটিস হতে পারে। আচ্ছা, মেন কথা হচ্ছে দেখেন, একটা ইউনিল্যাটারাল সোলেন যদি লেগ থাকে, এই ইউনিল্যাটারাল সোলেন লেগের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেখানে পেন থাকে। এক নাম্বার কন্ডিশনে হচ্ছে ডিভিটি, দুই নাম্বার কন্ডিশনে হচ্ছে আদার ফ্যাক্টর। আদার ফ্যাক্টরের মধ্যে মনে রাখবেন একটা হচ্ছে বেকার সিস্ট। বেকার সিস্ট যখন রাপচার হয় তখনও কিন্তু এরকম পেন নিয়ে আসতে পারে। আর দুই নাম্বার কন্ডিশন হচ্ছে সেলুলাইটিস।
তবে যে কোনো সেলুলাইটিসের জন্য অবশ্যই সাথে একটা সিস্টেমিক ফিচার থাকতে পারে, সিস্টেমিক টেম্পারেচার বেড়ে যেতে পারে, অথবা ট্রমার কোনো হিস্ট্রি থাকতে পারে, বা কোনো ইনফেকশনের জন্য প্রিডিসপোজিং কোনো ইমিউনোসাপ্রেশন বা ডায়াবেটিসের হিস্ট্রিটা ম্যান্ডেটরি। তাহলে এরকম একটা কন্ডিশন, পার্টিকুলারলি যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে, এর ব্যাকগ্রাউন্ডে যদি একটা লেগ ইউনিল্যাটারালি সোলেন হয়, তাহলে মনে রাখবেন অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যাকগ্রাউন্ডে বেকার সিস্টটা মোর কমন ইন কম্পারিজন টু ডিভিটি। তো বেকার সিস্ট এমন একটা সিস্ট, সাইনোভিয়াল শীট, ধরেন এটা একটা যদি নি জয়েন্ট হয়, এই নি জয়েন্টের পিছনে একটা এই সাইনোভিয়াল একটা সোয়েলিং থাকে, একটা ব্যাকে একটা সোয়েলিং থাকে। তো এই ব্যাকের এই যে সোয়েলিংটা যখনই রাপচার হয়, রাপচার হলে একটা ইউনিল্যাটারাল লেগে একটা সোয়েলিং এর সাথে একটু টেন্ডারনেস হতে পারে। তাহলে এরকম একটা কন্ডিশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে ইউনিল্যাটারাল সোয়েলিং পাওয়া যাচ্ছে আফটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। যেই পেশেন্টের কোনো না কোনো ডিভিটির হিস্ট্রি আমার একটু প্রপারলি পাওয়া যাচ্ছে না, তাহলে আমাকে একটা গুড ডিফারেন্সিয়াল হচ্ছে বেকার সিস্ট। তাহলে দেখেন এটার অ্যান্সার হচ্ছে রাপচার বেকার সিস্ট বা হচ্ছে ডিভিটি। আচ্ছা, এবারে একটু আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা একটু আমরা দেখি। এ 29 ইয়ার্স ওল্ড পার্সন বা মেল বা ফিমেল যেটাই হোক না কেন, সে জয়েন্ট পেন নিয়ে আসছে। জয়েন্ট পেনটা ইনফ্লামেটরি টাইপের, এর সাথে ব্যাকগ্রাউন্ডে তার একটা ওরাল আলসারেশন আছে, একটা রেড আই আছে, সাথে টেন্ডার নোডিউলস আছে অ্যান্টেরিয়র শিন অফ দ্য টিবিয়াতে। এখন প্রশ্ন হচ্ছে হুইচ ফার্দার ফিচার, আসলে একটা ফিচারের কথা মোস্ট ইম্পর্টেন্ট, ইউ ওয়ান্ট টু সার্চ ইন অর্ডার টু ফাইন্ড দ্য ডায়াগনোসিস। তাহলে 2 নম্বর প্রশ্নে দেখা একটা ইনফ্লামেটরি জয়েন্ট পেন আছে, যার সাথে একটা ওরাল আলসারেশন আছে, যার সাথে একটা রেড আই আছে, এবং অ্যান্টেরিয়র শিন অফ দ্য টিবিয়াতে টেন্ডার সাবকিউটেনিয়াস নোডিউল আছে। তাহলে এখানে ফার্দার কি ফিচারটা আমরা খোঁজার চেষ্টা করব? ভাইয়া জেনিটাল আলসার, urethritis, ফটোফোবিয়া। আচ্ছা, তাহলে এখানে জেনিটাল আলসারটা কেন আমরা চুজ করব, ফটোফোবিয়া বা কেন চুজ করব, এগুলো আমরা কোনটার কি ব্যাকগ্রাউন্ড কি? দেখেন একটা ওরা এসএলই হতে পারে। ভেরি গুড, এসএলই হতে পারে, এটা আমরা ইয়ে করছি। এসএলই তে ওরাল আলসারেশন থাকতে পারে, রেড আইও অ্যাসোসিয়েটেড হতে পারে, যদিও খুবই ইয়ে না, বাট হতে পারে। 3 নম্বর বিষয়, এখানে ইনফ্লামেটরি জয়েন্ট পেন হতে পারে। আচ্ছা, এখানে টেন্ডার নোডিউল ইন দ্য অ্যান্টেরিয়র শিন অফ দ্য টিবিয়া, এটা ডায়াগনোসিস কি? অ্যান্টেরিয়র শিন erythema অফ nodosa, ইরাইডেমা নোডোসাম, ভেরি গুড। তাহলে দেখেন ইরাইডেমা নোডোসাম আছে, ওরাল আলসারেশন আছে, রেড আই আছে, আর্থ্রাইটিস আছে। তাহলে এই সকল ক্ষেত্রে এসএলইর আগে একটা ডিজিজ আমাকে মাথায় রাখতে হবে। এসএলই ডেফিনেটলি ভেরি গুড ডায়াগনোসিস, বাট এর আগে একটা কন্ডিশন আমার মাথায় চলে আসবে। কোন কন্ডিশন? বেচের ডিজিজ, বেইচেটস ডিজিজ। কারণ বেইচেটস ডিজিজে একই সাথে ওরোজেনিটাল আলসারেশন থাকে, ইউভাইটিস থাকে, ইরাইডেমা নোডোসাম থাকে, আর্থ্রাইটিস প্লাস মাইনাস থাকতে পারে। তাহলে নেক্সট ইম্পর্টেন্ট ফিচার আমাকে চুজ করতে হবে, খোঁজ করতে হবে কোন জেনিটাল আলসারেশন আছে কিনা। এসএলইও ভেরি গুড ডায়াগনোসিস, বাট কমন না। এরকম সিচুয়েশনে আগে বেইচেটস আমাকে বেস্ট অপশন চিন্তা করতে হবে। তাহলে এটা একটা এপোনিমাস সিনড্রোম, যেখানে আমাকে ফাইন্ড করতে হবে সবার আগে কোনো জেনিটাল আলসারেশন আছে কিনা। অনেক সময় এই সকল ক্ষেত্রে থ্রম্বোফ্লেবাইটিস, ভাস্কুলাইটিস, মায়োকার্ডাইটিস হতে পারে, বাট এগুলো চাইতে বেশি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে জেনিটাল আলসারেশন। আর অনেক সময় এখানে একটা প্যাথার্জি সাইন, অ্যাকচুয়ালি প্যাথার্জি টেস্টটা পজিটিভ থাকে। প্যাথার্জি টেস্ট কি? এখানে যদি আমরা একটা স্টেরাইল কোনো, মানে দেখা যাচ্ছে কোনো ওয়াটার যদি আমি কোনো জায়গায় পুশ করি, ওই সকল জায়গায়, বা একটা ডিস্টিল ওয়াটার যদি কোনো স্কিনে পুশ করা হয়, ওই সকল জায়গায় একটা স্টেরাইল প্যাপিউল তৈরি হবে। তো স্টেরাইল প্যাপিউল তৈরি হওয়াটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ হচ্ছে বেইচেটস ডিজিজ। এটা একটা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে বেইচেটস ডিজিজ। তাহলে আমরা কিছু অ্যাসোসিয়েটেড কিছু ডিসঅর্ডার যেগুলো হচ্ছে এপোনিমাস আমাদের একটু আলোচনা করার চেষ্টা করি। 1 নম্বর ইম্পর্টেন্ট বাজিন ডিজিজ। বাজিন ডিজিজটা যদিও এমআরসিপি তে রেয়ারলি আসে, বাট এটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে। কেন অ্যাসোসিয়েটেড হতে পারে? কারণ আমরা কিছু কন্ডিশনের নাম শুনেছি, ইরাইডেমা নোডোসাম। ইরাইডেমা নোডোসামের ক্ষেত্রে আমরা সবাই জানি একটা পেনফুল, একটা রেড সোয়েলিং পাওয়া যায় সাবকিউটেনিয়াস এরিয়াতে। তাহলে অ্যান্টেরিয়র শিন অফ দ্য টিবিয়াতে পেনফুল, রেড, সাবকিউটেনিয়াস যদি নোডিউল থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইরাইডেমা নোডোসাম। ইরাইডেমা নোডোসামের অনেকগুলো ইম্পর্টেন্ট কারণ আছে, একটা টিউবারকুলোসিস, সার্কয়েডোসিস, লেপ্রোসি, অসংখ্য কারণ আছে, বেইচেটস, এরকম অনেকগুলো কারণ আছে। কিন্তু এটার সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড একটা কন্ডিশন আছে বাজিন ডিজিজ, যেটাকে আমরা বলি ইরাইডেমা ইন্ডুরেটা। এই সকল ক্ষেত্রে একটা পেনফুল নোডিউল থাকবে, যে নোডিউলটা ফার্ম হবে, কিন্তু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, অনেক সময় এই নোডিউলের সাথে আলসারেশন পাওয়া যাবে। যদি আলসারেশন ছাড়াও প্রেজেন্ট করতে পারে, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, ইরাইডেমা নোডোসামে আলসারেশন থাকে না,
কিন্তু যখন ইরাইদেমা ইনজুরিয়েটাম থাকবে বা বাজিন ডিজিজ থাকবে, ইন দ্যাট কন্ডিশনে আলসারেশন থাকবে, সে সাথে ইনজুরিয়েটেড র্যাশ থাকতে পারে, ফিমেলের ক্ষেত্রে মোর কমন, এবং সবচাইতে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ টিউবারকুলোসিস। একটা কথা মনে রাখবেন, টিউবারকুলোসিসের ক্ষেত্রে কিছু ইমিউনোলজিক্যাল ফেনোমেননের জন্য ইরাইদেমা নোডোসাম হতে পারে, বাট এটা একটু ডিফারেন্ট কন্ডিশন। তো এই কন্ডিশনটা মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে বার্জিনস ডিজিজ। তারপরে দেখেন বিতে আরো দুইটা ইম্পর্টেন্ট এপোনেমাস সিনড্রোম আছে যেটা আমরা কমনলি এনকাউন্টার করি, যার মধ্যে একটা হচ্ছে বার্জার ডিজিজ, আরেকটাতে হচ্ছে বুর্জজার্স ডিজিজ, মানে এটাও বার্জার ডিজিজ। তাহলে দেখেন দুটাতেই কিন্তু একই রকম অনেকটা মিনিং, মানে একই রকম একটা উচ্চারণ, তো পার্থক্য একটাই, এক জায়গায় ইউ আছে আরেক জায়গায় ইউ নাই। তো যে কন্ডিশনে ইউ নাই ওটার নাম হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। মনে রাখবেন আমাদের কমন যে কন্ডিশন যেটা হচ্ছে হেমাচুরিয়া হয়, ওয়ান অফ দ্য মোস্ট কমনেস্ট রিজন কিন্তু আইজিএ নেফ্রোপ্যাথি। তো যে কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কনসিকুয়েন্সে, যে কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে দেখেন এটা কোনো ভাইরাস দিয়ে হতে পারে, অন্য এজেন্ট দিয়ে হতে পারে, তাহলে আমাদের মিউকোসাতে সিক্রেটরি এপিথেলিয়ামে কিন্তু অনেক আইজিএ থাকে। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে অনেক আইজিএ সিক্রেট হয়। এই আইজিএ গুলো তখন যখন আলটিমেটলি গ্লোমেরুলার মেসেঞ্জিয়ামে ডিপোজিশন হয়, তখন এটা মেসেঞ্জিয়াল ইনজুরি করে, হাইপার প্রলিফারেশন করে। তো এর কনসিকুয়েন্সে অনেক সময় ভিজিবল হেমাচুরিয়া প্রেজেন্ট করতে পারে। তো এটাকে আমরা বলি আইজিএ নেফ্রোপ্যাথি। এই আইজিএ নেফ্রোপ্যাথি আরেকটার নাম হচ্ছে বার্জাস ডিজিজ, এখানে কোনো ইউ নাই। আর 2 নম্বর ইম্পর্টেন্ট কন্ডিশন যেখানে ইউ আছে, সেখানে মনে রাখবেন এটা থ্রম্বানজাইটিস অবলিটারেন্স, মানে যখন একটা স্মোকিং বা অন্যান্য কোনো ইনফ্লামেটরি কনসিকুয়েন্সে যে পায়ের যে ভেন অথবা আর্টারি গুলোতে কোনো ইনজুরি যদি হয়, ইনজুরি থেকে বা ইনফ্লামেশন থেকে যদি থ্রম্বোসিস হয়, এর কনসিকুয়েন্সে কিন্তু বার্জার ডিজিজ ডেভেলপ করবে বা থ্রম্বাইজাইটিস অবলিটারেন্স। এই ক্ষেত্রে কি প্রবলেমটা থাকবে, যেহেতু পায়ের আর্টারি বা ভেনে, এখানে বিশেষ করে আর্টারিতে এখানে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের কারণে থ্রম্বোসিস হচ্ছে, থ্রম্বোসিসের কারণে অক্লুশন হচ্ছে, তখন পেশেন্ট কিন্তু একটা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন নিয়ে আসবে, তখন তার পেন আসবে, তখন এই পেশেন্টটা হাঁটতে চলতে ফিরতে গেলে ব্যথা নিয়ে আসবে। তো আমি যেভাবে মনে রাখতাম, যেখানে ব্যথার কারণে তার একটা থাকবে, এই জন্য এই কন্ডিশনে একটা ইউ আছে। তো থ্রম্বাইজাইটিস অবলিটারেন্স বা বার্জার ডিজিজ এটা কিন্তু একটা পেনফুল কন্ডিশন ইন কম্পারিজন টু বার্জার ডিজিজ যেটা আইজিএ নেফ্রোপ্যাথি। তো এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী কন্ডিশনে চলে আসি। এই প্রশ্নটা এককালে খুবই ইম্পর্টেন্ট এবং কমনলি ছিল। একটা পেশেন্ট, একটা মেন যেটা হচ্ছে কোনো মানে কোল ফার্মে বা কোল মাইনে কাজ করছে, সে আসছে মাল্টিপল নোডিউলস ইন দা লাং নিয়ে। তাহলে এখন কোল মাইনে কাজ করার কনসিকুয়েন্স মাল্টিপল নোডিউল লাংসে অনেক সময় হতেই পারে। তো সেই পেশেন্টে দেখেন আমি সোয়ান নেক ডিফর্মিটি পেয়েছি, মাল্টিপল নোডিউলস আবার হাতেও পেয়েছি, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? Rheumatoid arthritis. কাপলান। আচ্ছা, দেখেন প্রথম কথা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ভেরি গুড, কারণ এখানে সোয়ান নেক ডিফর্মিটি আছে। কোনো পেশেন্টে যদি আমরা সোয়ান নেক ডিফর্মিটি পাই, আমাদের একটা সন্দেহ করতেই হবে তার কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা, কোনো হিস্ট্রি থাকুক বা না থাকুক। ক্যারেক্টারিস্টিক হ্যান্ড ইনভলভমেন্ট থাকলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এক্সক্লুড করা ম্যান্ডেটরি। 2 নম্বর কথা দেখেন মাল্টিপল নোডিউলস আছে, লাংসেও নোডিউলস আছে, হাতেও নোডিউলস আছে। এটা ডায়াগনোসিস কি? লাংসে কেন মাল্টিপল নোডিউলস, হাতে কেন মাল্টিপল নোডিউলস? এক্সিলেন্ট অ্যান্সার, কাপলান সিনড্রোম হতে পারে। এখানে দেখেন, এখানে হাতে মাল্টিপল নোডিউলস হচ্ছে রিউমাটয়েড নোডিউল। যখন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট কোনো মানে অ্যাক্টিভ আর্থ্রাইটিস নিয়ে আসে, সেটা কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে। অনেক সময় নোডিউলসও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এখানে সোয়ান নেক ডিফর্মিটি আর মাল্টিপল নোডিউলস ইন দ্য হ্যান্ড, এই দুটা কম্প্যাটিবল হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। কিন্তু এই পেশেন্টের যে মাল্টিপল নোডিউলস ইন দ্য লাংসে আছে, এটা মোস্ট প্রবাবলি মনে রাখবেন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি মাল্টিপল নোডিউল নিয়ে আসে, আমার একটা জিনিস এক্সক্লুড করতে হবে, সেটা হচ্ছে কাপলান সিনড্রোম। যদিও ইম্পর্টেন্ট কথা, মাল্টিপল নোডিউলের অসংখ্য ইম্পর্টেন্ট কারণ আছে, কিন্তু যদি আমরা কোনো অকুপেশনাল স্ট্রাকচার মানে নিউমোকোনিওসিস, কোল মাইনে কাজ করে, এমন একটা জায়গায় কাজ করে যেখানে অ্যাসবেস্টস বেশি আছে, সিলিকা বেশি আছে, কোল বেশি আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যখন নোডিউল নিয়ে আসবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কাপলান সিনড্রোম। তো এই কথাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো এটা ডায়াগনোসিস কিন্তু খুবই কমনলি আমরা যেটা করি কাপলান সিনড্রোম, অনেক সময় পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখেন আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা কিন্তু পরীক্ষায় ইনভ্যারিবলি পাই,
একটা রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি ডিক্রিজ ডাব্লিউবিসি কাউন্ট নিয়ে আসে, মানে কোনো লিউকেপেনিয়া নিয়ে আসছে, সাথে স্প্লিনোমেগালি নিয়ে আসছে, এই তিনটা যদি একসাথে আমরা একটা আরএ পেশেন্টের ক্ষেত্রে পাই, তাহলে ডায়াগনোসিস কি হবে? ফ্যালটি সিনড্রোম। রিটার সিনড্রোম। আচ্ছা ফ্যালটি ভাই। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে রিটার সিনড্রোম, একজন ফেল্টি সিনড্রোম। রিটার সিনড্রোম মনে রাখবেন অ্যাকচুয়ালি তিনটা জিনিসের ট্রায়াড। একটাকে আমরা বলি হচ্ছে কোনো ইনফেকশন বা কোনো অন্য কোনো হিস্ট্রির পরে, ইনফেকশাস বা কোনো ইয়ের পরে একটা আর্থ্রাইটিস। 2 নাম্বার বিষয় হচ্ছে কনজাংটিভাইটিস, আর 3 নাম্বার বিষয় হচ্ছে ইউভাইটিস। এই তিনটা জিনিসের যদি ইউরেথ্রাইটিস, এই তিনটা জিনিসের যদি সংস্পর্শ থাকে বা তিনটা যদি অ্যাসোসিয়েশন থাকে আফটার এনি ইনফেকশন, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রেইটার সিনড্রোম। তো রেইটার সিনড্রোমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা যে এখানে আর্থ্রাইটিস থাকবে, তাহলে সে বেন্ড ঠিক মতো করতে পারবে না, দেখতে ঠিক মতো পারবে না ডিউ টু কনজাংটিভাইটিস, ঠিক মতো পি করতে পারবে না, দ্যাট মিনস ইউরেথ্রাইটিস। এই তিনটাকে একসাথে আমরা বলি হচ্ছে রেইটার সিনড্রোম বা রেইটার্স ডিজিজ। ঠিক আছে, এটা জাস্ট একটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। কিন্তু দেখেন এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের হিস্ট্রি না, এটা রিমাটয়েড আর্থ্রাইটিস আছে। রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যখনই ডাব্লিউবিসি কাউন্টটা কমে যাবে, স্প্লিনোমেগালি নিয়ে আসবে, তখন সেটা আমরা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন মাথায় রাখতে হবে, ফেল্টিস সিনড্রোম। ঠিক আছে, এটা রেইটার্স ডিজিজ না বা রেইটার সিনড্রোম না। তো দেখেন রিমাটয়েড আর্থ্রাইটিসের কনসিকুয়েন্সে হাইপারস্প্লিনিজম কজিং স্প্লিনোমেগালি, আর যখনই স্প্লিন অতিরিক্ত কাজ করবে এর কনসিকুয়েন্সে মেইনলি সবচাইতে বেশি কমে হচ্ছে প্লেটলেট কাউন্ট। কারণ এখানে প্লেটলেটটা কনজাম্পশন বেশি হয়, প্লেটলেটটা স্প্লিনে থেকে যায়, তখন সেই ক্ষেত্রে লো প্লেটলেট কন্ডিশন নিয়ে আসে। অনেক সময় অ্যানিমিয়াও হতে পারে, আবার হচ্ছে লিউকেপেনিয়াও হতে পারে। আর এই পেশেন্টের এর সাথে অনেক সময় লিম্ফাডেনোপ্যাথি থাকে, স্কিন আলসার থাকে। তো ফেল্টিস সিনড্রোমের পেশেন্টের দুইটা হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, মানে দুইটা ক্লিনিক্যাল ফিচার খুবই ইম্পর্টেন্ট। একটা রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যখনই আপনি দেখবেন স্প্লিনোমেগালি পাওয়া যাচ্ছে অ্যাবডোমেনে পালপেট করলে, সাথে লিম্ফাডেনোপ্যাথি আছে। অবশ্য লিম্ফাডেনোপ্যাথি অনেকগুলো কারণে হতে পারে, কিন্তু আননোটিসড আপনি স্প্লিনোমেগালি পাচ্ছেন, সাথে থ্রম্বোসাইটোপেনিয়া পাচ্ছেন, এই ফেল্টিস সিনড্রোমের কথা আমাদের মাথায় রাখতেই হবে। এটা ডিউ টু রিমাটয়েড আর্থ্রাইটিক কন্ডিশন। আবার অনেক সময় রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের যদি কোএক্সিস্টেন্ট অন্য কোনো ইনফেকশন থাকে, এই ইনফেকশনের কারণে লিম্ফাডেনোপ্যাথি যদি হয়, এই ইনফেকশনের কারণে যদি স্প্লিনোমেগালি হয়, তাহলে সেটা আলাদা কন্ডিশন। তো আমাদের একটু আলাদা করে ফেল্টিস সিনড্রোমটা মাথায় রাখতে হবে। তাহলে এবার একটু আমরা মেন কোশ্চেন গুলোতে আসি, যেগুলো আমার আজকের মেন আলোচ্য বিষয়। একটা 45 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টস উইথ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কমপ্লেইনিং অফ ব্লাড ভিশন। তার মানে তার দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার ব্লাডিং অফ ভিশন আছে, এর পাশাপাশি তার বাইল্যাটারাল শোল্ডার পেন আছে, শোল্ডার গার্ডেলে কোনো না কোনো উইকনেস আছে। ইন পার্টিকুলার হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু লিফট হিজ আর্ম অ্যাবভ হিজ হেড অর পুলস দ্য অবজেক্ট টুয়ার্ডস হিম। মানে সে হাত উপরে তুলতে পারছে না এবং কোনো অবজেক্টকে নিজের দিকে টানতে পারছে না। তার ব্লাড প্রেশার অল রাইট, পালস মোটামুটি ভালো আছে, বাইল্যাটারাল ডিপ্লোপিয়া আছে দেখতে পাচ্ছেন, সাথে নিস্ট্যাগমাস আছে। তাহলে যখনই বাইল্যাটারাল ডিপ্লোপিয়া নিস্ট্যাগমাস পাওয়া যাবে, দ্যাট মিনস এখানে এক্সট্রা অকুলার মাসুলে বা এক্সট্রা অকুলার মাসুল যে কাজ করে এখানে কোনো না কোনো রকমের প্রবলেম আছে। সেটা ওই মাসুলের ইটসেলফ হোক, মাসুল যে নিউরোমাসকুলার জাংশনে কাজ করে সেই জাংশনের হোক, বা কোনো নার্ভেরই হোক না কেন, এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখেন দ্যাট মিনস আমরা এটাকে বলবো একটা অপথ্যালমোপ্লেজিয়া। এরপরে তার বাইল্যাটারাল উইকনেস আছে শোল্ডার গার্ডেলে, তার ডিপ টেন্ডন রিফ্লেক্স গুলো সবগুলো রিডিউসড। কোশ্চেনটা একটু কঠিন, তাহলে এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে? মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস। আচ্ছা, মাল্টিপল স্ক্লেরোসিসের একটা কথা মনে রাখবেন, সেখানে রিফ্লেক্স কখনো লস্ট হয় না। ঠিক আছে, লস্ট হতে পারে যদি কোনো কোএক্সিস্টেন্ট অন্য কোনো কন্ডিশন থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, কিন্তু ইন জেনারেল ডিপ টেন্ডন রিফ্লেক্স কখনোই থ্রু আউট লস থাকবে না, একটা ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, তো এটা হতে পারে কিন্তু মানে এটা আমরা চিন্তা করতে পারবো না, কারণ যেহেতু টেন্ডন রিফ্লেক্সটা অ্যাবলিশ। এখন আমি একটু ব্যাপারটা ক্লিন করি। দেখেন পেশেন্টের অপথ্যালমোপ্লেজিয়া আছে, পেশেন্টের দেখেন রিফ্লেক্স। গুলেনবারি সিনড্রোম। হ্যাঁ, গুলেনবারি সিনড্রোম কি দিয়ে সব ব্যাখ্যা করতে পারবো আমরা? মানে কোনো স্পেসিফিক আর কিছু লাগবে? দেখেন অবশ্যই দেখেন এখানে অপথ্যালমোপ্লেজিয়া আছে, অ্যাডিফ্লেক্সিয়া আছে। এই দুইটা ফিচার যদি আপনারা পেয়ে যান, দুইটা ইম্পর্টেন্ট ফিচার, তাহলে একটা কন্ডিশন আমার জিবিএস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ভ্যারাইটি আছে, মিলার ফিশার সিনড্রোম। এই কথাটা আমাকে চিন্তা করতে হবে।
তো মিলার ফিশার সিনড্রোমে তিনটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে। একটাকে আমরা বলি অ্যাটাক্সিয়া, 2 নম্বরে অপথ্যালমোপ্লেজিয়া, 3 নম্বর ফিচারটাকে আমরা বলি হচ্ছে অ্যাডিফ্লেক্সিয়া। তো এই তিনটা ফিচারকে একসাথে আমরা বলি মিলার ফিশার সিনড্রোম। তো মিলার ফিশার সিনড্রোম আর কিছুই না, জিবিএস এর এমন একটা ভ্যারাইটি। তাহলে এই প্রশ্নটা একটু আমরা যদি গুছায় লিখি, এ 33 ইয়ার্স ওল্ড পেশেন্ট হ্যাভ টেন্ডেন্সি টু ফল ডিউরিং ওয়াকিং, তাহলে সেই পেশেন্টের ডিমিনিশ রিফ্লেক্স আছে, অপথ্যালমোপ্লেজিয়া আছে। হোয়াট উইল বি দ্য ডায়াগনোসিস? তো ডায়াগনোসিস উইল বি মিলার ফিশার সিনড্রোম। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার অসংখ্যবার পরীক্ষায় আসছে। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে মিলার ফিশার সিনড্রোম, এটা জিবিএস এর একটা ভ্যারাইটি। তাহলে এই মিলার ফিশার সিনড্রোমটা আরো ক্লিয়ার কাট বুঝতে গেলে এর সাথে কয়েকটা সিনড্রোম আছে অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। তাহলে এই যে দেখেন, মিলার ফিশার সিনড্রোমের কিছু সাব টাইপ আছে, এই সাব টাইপ গুলো অনেক এলাবোরেটিভ, এত ইনফরমেশন আমাদের এখন জানার দরকার নাই। তাহলে আমরা গ্রসলি যদি কিছু কথা বলি, তাহলে এখানে একটা অপথ্যালমোপ্লেজিয়া থাকে, 2 নম্বরে অ্যাটাক্সিয়া থাকে, একটা অ্যাডিফ্লেক্সিয়া থাকে। তাহলে এই তিনটা যদি মিলে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে মিলার ফিশার সিনড্রোম। এই প্রত্যেকটা কন্ডিশনে GQ1B এই অ্যান্টিবডিটা পজিটিভ থাকবে। তাহলে এর সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড অনেকগুলো কন্ডিশন আছে, একটা অ্যাটাক্সিক নিউরোপ্যাথি, একটা অ্যাটাক্সিক হাইপারসমনোলেস, এই দুটো আমাদের জানার কোনো দরকার নেই আপাতত। আরেকটা হচ্ছে বিকারস্টিভ এনসেফালাইটিস। তো বিকারস্টিভ এনসেফালাইটিসটা আমাদের জানতে হবে, কারণ পরীক্ষায় কমনলি মিলার ফিশার দিতে দিতে কোনো না কোনো সময় কিন্তু বিকারস্টিভ এনসেফালাইটিস থেকে প্রশ্ন চলে আসে, তখন আমরা কিন্তু মিলার ফিশারটা ডায়াগনোসিস আকারে দিয়ে দিই, কিন্তু আসলে এটা ডায়াগনোসিস মিলার ফিশার হবে না, বিকারস্টিভ ব্রেনস্টেম এনসেফালাইটিস হবে। তাহলে একটা মিলার ফিশার সিনড্রোম আর বিকারস্টিভ ব্রেনস্টেম এনসেফালাইটিস এর মধ্যে পার্থক্য করবেন কিভাবে? একটা বিকারস্টিভ এনসেফালাইটিস ও অপথ্যালমোপ্লেজিয়া থাকে, অ্যাটাক্সিয়া থাকে, অ্যাডিফ্লেক্সিয়া থাকে, এগুলো কিন্তু অনেক সময় থাকতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বিকারস্টিভে অনেক সময় অ্যাডিফ্লেক্সিয়ার পাশাপাশি আপার মোটর নিউরনের কোনো না কোনো ফিচার আপনি পেয়ে যাবেন, যেমন এক্সটেনসর প্লান্টার থাকতে পারে, অনেক সময় টেট্রাপ্লেজিয়া থাকতে পারে, কমাটা মনে রাখার দরকার নাই। তো মেইনলি ইম্পর্টেন্ট ব্যাপার, যদি দেখতে পাচ্ছেন একটা অ্যাটাক্সিয়া অপথ্যালমোপ্লেজিয়া, একটা টিপিক্যাল জিবিএস এর হিস্ট্রি আছে এরকম একটা সাথে সাথে এক্সটেনসর প্লান্টার পাওয়া যাচ্ছে, তখন একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আমাকে মনে রাখতে হবে যে এটার সাথে এই এই যে মিলার ফিশারের সাথে ক্লোজলি মিমিক করতে পারে বিকারস্টিভ এনসেফালাইটিস। তো সেই সকল কন্ডিশনে একটা আপার মোটর, দ্যাট মিনস এক্সটেনসর প্লান্টারের একটা ঘটনা থাকতে পারে। তো এই কথাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে অ্যাটাক্সিয়া, অ্যাডিফ্লেক্সিয়া, অপথ্যালমোপ্লেজিয়া, এর সাথে ক্লোজলি মিমিক করে আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা পার্ট অন এর রেগুলার বেসিসে আসে, সেটা হচ্ছে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি। ওয়ার্নিক এনসেফালোপ্যাথিটা আমরা সবাই জানি থিয়ামিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হয়। তো এই সকল ক্ষেত্রে আপনাদের একটা হিস্ট্রি থাকবে যে কোনো না কোনো ক্ষেত্রে কোনো ম্যালনারিশ পেশেন্ট, অথবা যেই পেশেন্ট ইউকেতে কমনলি অ্যালকোহলিজমের আছে। তো অ্যালকোহলিক কন্ডিশনে আবার থিয়ামিন কিন্তু একটু ডেফিসিয়েন্সি থাকতে পারে, কারণ অ্যালকোহলিক পেশেন্টগুলো আমরা কম্পারেটিভলি একটু ম্যালনারিশড হয়। তো ইন দ্যাট কন্ডিশনে পেশেন্টের অ্যাটাক্সিয়া থাকবে, অপথ্যালমোপ্লেজিয়া থাকবে, সাথে নিস্ট্যাগমাস বা কনফিউশন থাকবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি। এটা থিয়ামিন ডেফিসিয়েন্সির কারণে ব্রেনে যে লেশনটা পাওয়া যাবে, যেটা রিভার্সিবল, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্নিক এনসেফালোপ্যাথি। যখনই এই লেশনটা আমরা যদি ভিটামিন B1 দিয়ে কারেক্ট না করি, থিয়ামিন রিপ্লেসমেন্ট না দিই, তখনই যখন এটা ইরিভার্সিবল স্টেটে চলে যাবে, তখনই সেটাকে আমরা বলি কর্সাকফ সাইকোসিস। এই সকল কন্ডিশনে পেশেন্টের ডিমেনশিয়া থাকবে, কনফ্যাবুলেশন ডেভেলপ করবে। হোয়াট ইজ কনফ্যাবুলেশন? ভাইয়া কনফিউলেশন মানে হচ্ছে পেশেন্ট যখন মানে নিজে থেকে বানিয়ে বানিয়ে কিছু বলে, মানে মেড আপ স্টোরি। এক্স্যাক্টলি। তাহলে এখানে তার একটা কোনো মেড আপ কোনো একটা হিস্টোরি থাকবে, সে নর্মাল জিনিসটাকে সেই যে মেমোরিটা লস করে গেছে, সেই যে মেমোরিটাকে অলরেডি লস করে ফেলছে, এই মেমোরিটাকে সে রিপ্লেনিশ করবে কিছু যে আনরিয়াল কিছু ইভেন্ট দিয়ে, যেগুলো হয়তো জীবনে আর ঘটেই নাই, সেগুলো তখন সে ব্যাখ্যা করবে এবং কনফিডেন্সের সাথে। দ্যাট ইজ কনফ্যাবুলেশন। ওয়ান্স একটা ওয়ার্নিক এনসেফালোপ্যাথির পেশেন্টের কনফ্যাবুলেশন ডেভেলপ করে যাবে, তখনই ডায়াগনোসিস হবে কর্সাকফ সাইকোসিস, দ্যাট ইজ ইরিভার্সিবল। সেই সকল ক্ষেত্রে থিয়ামিন রিপ্লেসমেন্ট দিয়ে আপনি এটা রিকভারি করাতে পারবেন না, ঠিক আছে? সো এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের জন্য টেক হোম মেসেজ হচ্ছে বিকারসিভ এনসেফালাইটিস আর মিলার ফিশারের মধ্যে বেসিক পার্থক্য। তারপর আমি তাহলে একটা ইম্পর্টেন্ট কিছু সিনড্রোমে আসি, সেটা হচ্ছে ব্রেন স্টেম সিনড্রোম। ব্রেন স্টেম সিনড্রোমের জন্য পরীক্ষায় দেখেন অনেকগুলো সিনড্রোম আছে, একটা ওয়েবার সিনড্রোম, ক্লট সিনড্রোম, পেরিনট সিনড্রোম, মিলার্ড গুবলার সিনড্রোম, ওয়ালেনবার্গ সিনড্রোম, এছাড়াও আরো অনেকগুলো সিনড্রোম আছে। তাহলে আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সিনড্রোম হচ্ছে কিন্তু ওয়ালেনবার্গ বা ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এটাই কিন্তু আমাদের জন্য পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো ব্রেন স্টেম সিনড্রোমের দুইটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে, যে এগুলো কোন জায়গায় লেশন, যেই জায়গায় লেশন সেই অনুযায়ী আপনি ফিচারটা পাবেন। আর 2 নাম্বার ইম্পর্টেন্ট কথা, যে কোনো ব্রেন স্টেম লেশন মানে
এই সকল ক্ষেত্রে হেমিপ্লেজিয়া হবে হচ্ছে ক্রসড হেমিপ্লেজিয়া। কারণ কারণ যে ম্যাক্সিমাম ফাইবার গুলো একদম লোয়ার পার্ট অফ দ্য মেডালাতে কিন্তু ক্রসিং করছে। তাহলে যখনই ক্রসিং করছে এর আগের লেশন সব জায়গায় আপনি ক্রসড হেমিপ্লেজিয়া পাবেন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেহেতু ব্রেন স্টেম লেশনের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ক্রসড হেমিপ্লেজিয়া, তো এটা আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা একটু নিউক্লিয়াই গুলো শিখি। আমাদের ব্রেন স্টেমে তিনটা ইম্পর্টেন্ট পার্ট, একটা মিড ব্রেন আছে, 2 নম্বরে পন্স আছে, 3 নম্বরে মেডালা আছে। তাহলে আমরা একটু যদি ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াই গুলো দেখি, আমরা সবাই জানি ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়ার মধ্যে 3 নাম্বারটা, 4 নাম্বারটা আমি একটু লিখলাম, 5 থেকে এখানে 8 লিখলাম, 9 থেকে এখানে 12 লিখলাম। তাহলে 9, 10, 11, 12 দিস আর দ্য ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াই। তাহলে এখানে আমি একটু মিড ব্রেন কথাটা লিখলাম, এটা হচ্ছে মিড ব্রেন। 2 নম্বরে আমি লিখলাম পন্স, 3 নম্বরে আমি লিখলাম হচ্ছে মেডুলা। তাহলে তিনটা কথা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে দেখেন 3, 4 নাম্বারটার অস্তিত্ব কিন্তু মিড ব্রেনে। তো 3 আর 4 ক্র্যানিয়াল নার্ভ থাকে হচ্ছে মিড ব্রেনে। 5 থেকে 8 এগুলো থাকে মেনলি হচ্ছে পন্সে। 9 থেকে 12 এগুলো থাকে হচ্ছে মেডালাতে। তো 3 নাম্বারটা আমি আপাতত, 4-এর কথাটা মনে রাখার দরকার নেই ফর নাও। তাহলে 3 নাম্বারটা থাকে হচ্ছে মিড ব্রেনে, 5 থেকে 8 থাকে পন্সে, 9, 10, 11, 12 থাকে হচ্ছে মেডালাতে। তাহলে মনে রাখেন একটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে 3rd নাম্বার ক্র্যানিয়াল নার্ভটা মিড ব্রেনে থাকে, 5 থেকে 8 থাকে পন্সে, 9 থেকে 12 থাকে মেডুলাতে। এখন একটা জিনিস গুণ করেন, 3 কে 2 দিয়ে গুণ করে, 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6, 6 কে 2 দিয়ে গুণ করলে হয় 12। তো মনে রাখবেন 3, 6, 12 এগুলোর অস্তিত্ব, বিশেষ করে 6 এবং 12 এগুলো হচ্ছে মিডিয়ালি থাকে। আর যেগুলো 3-এর গুণিতকে যায় না সেগুলো একটু ল্যাটারাল পোর্শনে থাকে। তাহলে মনে রাখবেন 5, 7, 8 এগুলোর অস্তিত্ব হচ্ছে ল্যাটারাল পন্সে, 6-এর অস্তিত্ব হচ্ছে মিডিয়াল পার্ট অফ পন্সে। তেমনি 9, 10, 11 এগুলোর অস্তিত্ব হচ্ছে ল্যাটারাল মেডুলাতে, 12 অস্তিত্ব হচ্ছে মিডিয়াল পার্ট অফ মেডুলাতে। তাহলে যদি কোনো ক্ষেত্রে আমরা ল্যাটারাল মেডুলাতে কোনো লেশন চিন্তা করি, ল্যাটারাল মেডুলার সিনড্রোম, সেই সকল ক্ষেত্রে 9, 10, 11 ক্র্যানিয়াল নার্ভ ইনভলভমেন্ট হবে। জীবনে 12-র ইনভলভমেন্ট আপনি পাবেন না, কারণ 12-র ইনভলভমেন্ট পাওয়া যায় শুধুমাত্র মিডিয়াল মেডুলারি সিনড্রোমে। তেমনি যদি আমরা এখানে পন্সের কথা চিন্তা করি, মিডিয়াল পন্সে থাকে হচ্ছে 6 ক্র্যানিয়াল নার্ভ, ল্যাটারাল পন্সে থাকে হচ্ছে 5, 7, 8। তো 5, 7, 8 ক্র্যানিয়াল নার্ভটা এটা ল্যাটারাল পন্টাইড সিনড্রোমে মোর অ্যাফেক্টেড হয়। তো এরকম কিছু ইনফরমেশন আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, তাহলে একটু আমরা এই কথাটা মনে রাখি, আর সাথে একটা ইনফরমেশন মনে রাখি যে আমাদের যে ট্রাইজেমিনালের যে সেন্সরি নিউক্লিয়াস, এটা এতটাই বড় নিউক্লিয়াস যেটা একদম মিড ব্রেন থেকে শুরু করে একদম কিন্তু লোয়ার পার্ট অফ দা একদম নিচের অংশ পর্যন্ত বিস্তৃত থাকে। সো ট্রাইজেমিনাল সেন্সরি নিউক্লিয়াসটা এটা মিড ব্রেনেও থাকে, পন্সেও থাকে, মেডালাতেও থাকে। তো এই কথাটা আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা চলে আসি ওয়েবার সিনড্রোমে। ওয়েবার সিনড্রোমে লেশন থাকে মিড ব্রেনে। তাহলে মিড ব্রেনে যদি লেশন থাকে, তাহলে এই ক্ষেত্রে যেই মিড ব্রেনের লেশন সেই সাইডের 3rd নার্ভ পলসি থাকবে, সাথে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া পাওয়া যাবে। এর সাথে অনেক সময় আপার মোটরের ফেসিয়াল ফাইবার গুলো এফেক্টেড হতে পারে, সেই কারণে কন্ট্রাল্যাটারাল আপার মোটর ফেসিয়াল পলসি থাকতে পারে। তাহলে মেন কথা হচ্ছে ইপসিল্যাটারাল 3rd নার্ভ পলসি সাথে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, দ্যাট ইজ ওয়েবার সিনড্রোম। এবং অনেক সময় যদি সেরেব্রাল পেডাঙ্কলের রেড নিউক্লিয়াস ইনভলভ করে, তাহলে সেটাকে আমরা বলি ক্লট সিনড্রোম। এই সকল ক্ষেত্রেও মিড ব্রেনের 3rd নার্ভ ইনভলভমেন্ট থাকবে, কিন্তু এই সকল ক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল সেরেব্রাল সাইন পাওয়া যাবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সো ইপসিল্যাটারাল 3rd নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, ওয়েবার সিনড্রোম, ইপসিল্যাটারাল 3rd নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল সেরেব্রাল সাইন, এটাকে আমরা বলি হচ্ছে ক্লট সিনড্রোম। পেরিনোড সিনড্রোমটা আমি আজকে আলোচনা করবো না, এখানে অনেকগুলো এক্সট্রা জিনিস বোঝানো লাগে। এবার আমি আরেকটা কন্ডিশনে চলে যাই, মিলার্ড গুডলার সিনড্রোম। এটা পন্ট্রো মেডুলারি জাংশন, মানে একটু মানে পন্স আর মেডুলার মাঝামাঝি জায়গায় জাংশনে থাকে। এখানে দেখেন একটু ল্যাটারাল পোর্শনটা মোর এফেক্টেড হয়। তো এই কন্ডিশনে মেডুলারি এবং পন্সের জাংশনে যখন এফেক্টেড হবে, ল্যাটারালের সাথে কিছু মিডিয়ালি এফেক্টেড হতে পারে। তো এখানে ইপসিল্যাটারাল 6, 7 সাথে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া নিয়ে আসতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে মিলার গুডলার সিনড্রোম। আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ালেনবার্গ সিনড্রোম বা ল্যাটারাল মেডুলার সিনড্রোম। এই সকল ক্ষেত্রে ইপসিল্যাটারাল যে সাইডে ইনভলভমেন্ট হবে 9, 10, 11 ইনভলভমেন্ট হবে। কারণ কি? কারণ 9, 10 ইনভলভমেন্ট হচ্ছে ল্যাটারাল পার্ট অফ মেডুলাতে থাকে। এর পাশাপাশি ল্যাটারাল পার্ট অফ মেডুলাতে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রাইজেমিনাল সেন্সরি নিউক্লিয়াস। যখনই ট্রাইজেমিনাল সেন্সরি নিউক্লিয়াসটা এফেক্টেড হবে, তখনই কিন্তু ফেসিয়াল যে ইপসিল্যাটারাল সেন্সেশন গুলো, দ্যাট মিনস হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, এগুলো সবগুলো চলে যাবে। তো ল্যাটারাল পার্টে মনে রাখেন শুধুমাত্র যে ল্যাটারাল মেডুলাতে, এখানে কিন্তু এই ক্র্যানিয়াল নার্ভই থাকবে না, সাথে এর সাথে অবশ্যই একটা থাকবে, কি থাকবে? 1 নম্বর ইম্পর্টেন্ট বিষয় থাকবে, যের সাথে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থাকবে। তাহলে সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা ইনভলভমেন্ট হবে, তার কারণে হর্নার সিনড্রোম হবে।
এই সময় সেরেব্রাল পেডেন্টলটা ইপসিল্যাটারাল ইনভলভমেন্ট হবে, যার কারণে ইপসিল্যাটারাল সেরেব্রাল সাইন থাকবে, এবং এর সাথে এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ইনভলভমেন্ট করবে। কিন্তু স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ইউজুয়ালি কন্ট্রাল্যাটারাল ইনভলভমেন্ট হবে। কি জন্য? কারণ প্রত্যেকটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কিভাবে আসে, একটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কিন্তু কন্ট্রাল্যাটারাল সেন্সেশন গুলোকে ক্যারি করতে সাহায্য করে। তো এই জন্য কন্ট্রাল্যাটারাল সেন্সরি লসটা পাওয়া যাবে। তো এই জন্যই ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের ক্ষেত্রে 9, 10, 11 ক্র্যানিয়াল নার্ভ পলসি থাকবে। তাহলে 9, 10 পলসি থাকলে পেশেন্ট ডিসফেজিয়া নিয়ে আসবে। তারপর 11 ক্র্যানিয়াল নার্ভ পলসি থাকলে পেশেন্টের এই যে ইপসিল্যাটারাল, এই যে স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং শোল্ডার গার্ডারের মাসলগুলো উইক থাকবে, তার সেন্সরি লস থাকবে ট্রাইজেমিনাল ডিভিশনে, তার ওই সাইডে হর্নার সিনড্রোম থাকবে, সেম সাইডে সেরেব্রালেশন থাকবে, এবং অপোজিট সাইডের পেন এন্ড টেম্পারেচারটা লস হবে। কেন লস হবে? কারণ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট অপোজিট সাইড থেকে সেন্সেশনটাকে ক্যারি করতে হেল্প করে। তো দিস ইজ কল ল্যাটারাল মেডুলারি বা ওয়ালেনবার্গ সিনড্রোম। ঠিক আছে? তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস, সাথে ইপসিল্যাটারাল সেন্সরি লস ডিউ টু ট্রাইজেমিনাল নিউক্লিয়াস ইনভলভমেন্ট, সাথে এখানে কি থাকতে পারে, ডিসফেজিয়া। এই ডিসফেজিয়াটা থাকে হচ্ছে 9, 10 ইনভলভমেন্টের জন্য, সাথে সিম্প্যাথেটিক ইনভলভমেন্টের জন্য ইপসিল্যাটারাল হর্নার সাইন। এটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। ইনভলভমেন্ট হয় ল্যাটারাল মেডুলারিতে, মেইনলি আর্টারি ইনভলভমেন্ট হয় সবচাইতে কমনলি পোস্ট্রো ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা পাইকা। পাইকা অনেক সময় ভার্টিবাল আর্টারি ডিস্টাল ব্রাঞ্চটাও ইনভলভমেন্ট হতে পারে। পরীক্ষায় অনেক সময় একটা টিপিক্যাল ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের ফিচার দিয়ে 2টা ডায়াগনোসিস জানতে চাই, যেখানে কোন আর্টারি ইনভলভমেন্ট হয়েছে। সবচাইতে কমন ইনভলভমেন্ট হয় পোস্ট্রো ইনফেরিয়র সেরেবেলার আর্টারি, আর না হলে ভার্টিবাল আর্টারি। এটা মনে রাখবেন। তাহলে এই প্রশ্নটাতে আসি, ফস্টার কেনেডি সিনড্রোম, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ফস্টার কেনেডি সিনড্রোমের ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে ফস্টার কেনেডি সিনড্রোমের মধ্যে দেখেন আমরা নরমালি যখন অপথ্যালমোস্কোপি করি, অপথ্যালমোস্কোপি করলে কিন্তু আমরা কি দেখি, অপটিক নার্ভের কি স্ট্রাকচার। যখনই কোনো কারণে যদি এটা ধরেন একটা আই বল হয়, আই বলের সাথে এই যে ডিস্ক দিয়ে আলটিমেটলি এখানে অপটিক নার্ভটা কিন্তু বিয়ে হচ্ছে। তাহলে যখনই অপটিক নার্ভটা বের হবে, অপটিক নার্ভে যদি কোনো কারণে কম্প্রেশন হয়, অপটিক নার্ভে যদি কোনো কারণে কোনো লেশন হয়, তখন আলটিমেটলি অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যেতে পারে, অপটিক অ্যাট্রফি ডেভেলপ করতে পারে। অপটিক অ্যাট্রফির পেশেন্টে যখন আমি অপথ্যালমোস্কোপি করে দেখব, তখন আমরা ডিস্কটাকে কেমন পাবো? ভাইয়া একটু ইয়েলোইশ পাওয়া যাবে আর কি, বা মানে একটু ওয়াইড এরকম টাইপের হোয়াইট পাওয়া যাবে, হ্যাঁ পেল পাওয়া যাবে, সোজা কথা জি, ডিস্কটা জি। পেল হবে। তাহলে কোনো কারণে পেল হ্যাঁ জি। কোনো কারণে অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে গেছে ডিউ টু অপটিক নার্ভের কোনো প্যাথোলজির জন্য, যাটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে কি, যে মাল্টিপল স্ক্লেরোসিস, এখানে অপটিক নার্ভটা নিজেই ড্যামেজ হয়ে যায়, বা অন্য কোনো কন্ডিশন, নিউরোমাইলাইটিস অপটিকা, এমন কিছু কন্ডিশন আছে। তাহলে এরকম কন্ডিশনে অপটিক নার্ভটা নিজেই ড্যামেজ হতে পারে, অথবা অপটিক নার্ভে কোনো টিউমার হয়েছে বা কোনো কারণে কম্প্রেসড হয়েছে, যেই কম্প্রেশনের কারণে কিন্তু অপটিক নার্ভটা ড্যামেজ হতে পারে। তখন আমি যখনই এখানে অপথ্যালমোস্কোপি করে দেখব, তখন আমি অপটিক নার্ভটা কিন্তু পেল পাবো, ডিস্কটা কিন্তু পেল পাবো। এই পেল পা মানে একটাই কন্ডিশন মনে রাখতে হবে, যে অপটিক অ্যাট্রফি, সেটা কোনো কারণে কম্প্রেশনের কারণেই হোক বা অপটিক নার্ভের কোনো রকমের ইনফ্লামেশনের কারণেই হোক ডিউ টু মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে এখানে প্যাপিলাইটিস হতে পারে বা রেট্রোবালবার নিউরাইটিস হতে পারে, এগুলো পরের কথা। তাহলে যখনই আমরা ডিস্কটাকে পেল পাবো, তখনই কিন্তু আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, রওশন আর লিজাপুর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে আনমিউট করে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তখন এই ডিস্কটা আমরা পেল পাবো। তাহলে এই ডিস্কটা পেল পাওয়ার একটা ইম্পর্টেন্ট কন্ডিশন হতে পারে কোনো অলফ্যাক্টরি গ্রুপ মেনিনজিওমা। তো অনেক সময় অলফ্যাক্টরি গ্রুপ যদি মেনিনজিওমা হয়, তাহলে এই মেনিনজিওমা কিন্তু একটা সাইডের অপটিক নার্ভকে চাপ দিতে পারে। চাপ দিলে তখন ধরেন রাইট সাইডের অপটিক নার্ভকে চাপ দিচ্ছে, চাপ দিলে তখন অপটিক নার্ভটা আলটিমেটলি কম্প্রেশনের কারণে অ্যাট্রফি ডেভেলপ করবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখি, যখন অপটিক নার্ভটা এখানে কেন কম্প্রেসড হচ্ছে, ডিউ টু কোনো ম্যালিগন্যান্সির জন্য, সরি কোনো টিউমারের জন্য, মেইনলি কোনো টিউমারের জন্য। টিউমারের জন্য এক সাইডের অপটিক নার্ভটা কম্প্রেশন হচ্ছে। আর আমরা জানি ব্রেনে যে কোনো কন্ডিশনে কোনো টিউমার হয়, টিউমারটা যদি বড় হয়, বড় হয়ে গেলে পেশেন্টের রেস্ট ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার হতে পারে। আর রেস্ট ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসারের কনসিকোয়েন্সে যে আমরা যখনই অপটিক নার্ভটা দেখব, তখনই অপটিক নার্ভের ডিস্কটা পাবো সোয়েলিং। কেন সোয়েলিং পাবো? কারণ আমাদের যে কোনো অপটিক নার্ভের 2 রকম ক্রাইটেরিয়া থাকে। যদি এটা একটা অপটিক নার্ভ হয়, ধরেন এটা একটা অপটিক ডিস্ক মানে অপটিক মানে আইবল, তাহলে আইবলের মধ্যে ধরেন এখান থেকে অপটিক নার্ভটা আলটিমেটলি বের হচ্ছে। তাহলে বের হওয়ার সময় মনে রাখবেন, বের হওয়ার সময় একটা আইবলে 2 রকমের ব্লাড ভেসেল থাকে, কিছু থাকে আর্টারি,
যেটা কি করে ব্লাড নিয়ে চোখের মধ্যে যায়, কিছু আছে ভেন যেটা ব্লাড নিয়ে চোখ থেকে কি হয় বের হয়ে আসে। তাহলে যখনই কোনো কারণে রেজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার হয়, মনে রাখবেন আমাদের যে আর্টারি এবং ভেনের মধ্যে, ভেন হচ্ছে কম্প্রেসেবল, আর্টারি হচ্ছে ইউজুয়ালি কম্প্রেসেবল না, কারণ আর্টারি হাই প্রেসার ভেসেল। যখনই ব্রেনের মধ্যে কোনো কারণে প্রেসারটা বেড়ে যায় কোনো না কোনো কন্ডিশনে, তখন যে আমাদের যে কম্প্রেসেবল যেটা থিন ওয়াল যুক্ত ভেন, এটা সবার আগে কম্প্রেসড হয়ে যায়। যখনই কম্প্রেসড হয়ে যায় তখন ভেনাস রিটার্ন আর চোখ থেকে আসতে পারে না। তাহলে চোখের মধ্যে ভেনাস কনজেশন হতে পারে। কেন? কারণ আর্টারি গুলো কিন্তু হাই প্রেসার, এটা অনেক প্রেসারেও কিন্তু ব্লাডটা আলটিমেটলি চোখের বলে আই বলের মধ্যে নিয়ে যাবে, কিন্তু ভেনার ব্রাশটা রিটার্ন করতে পারছে না। তাহলে চোখে ব্লাড নিয়ে যাচ্ছে কিন্তু রিটার্ন হতে পারছে না। এর কনসিকোয়েন্সে চোখের মধ্যে একটা কনজেশন থাকবে, অপটিক নার্ভের ডিস্কটা একটু হাইপারেমিক থাকবে এবং সোয়েলিং হয়ে থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে প্যাপিলো ইডিমা। তাহলে একটা কথা মনে রাখেন যে এক সাইডের অপটিক নার্ভের কোনো না কোনো লেশনের কারণে, কোনো না কোনো প্রবলেমের কারণে ওই অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যাচ্ছে, কিন্তু কন্ট্রাল্যাটারাল আইয়ের জন্য, কন্ট্রাল্যাটারাল আইয়ের ডিস্কের জন্য ওটা কিন্তু প্রেসার বেশি, সেই সকল ক্ষেত্রে প্যাপিলোইডিমা পাওয়া যাবে। তাহলে আমরা যখনই অপথ্যালমোস্কোপি করব বা আই এক্সামিনেশন করব, একটা চোখে অপটিক অ্যাট্রফি পাবো, আরেকটা চোখে হচ্ছে রেস্ট আইসিপির জন্য প্যাপিলোইডিমা পাবো। এই কন্ডিশনটাকে আমরা বলেছি ফস্টার কেনেডি সিনড্রোম। এই সকল ক্ষেত্রে আপনাদের হিস্ট্রি দিবে যে একটা পেশেন্ট ইউনিল্যাটারাল মানে একটা ভিজুয়াল ডিসকমফোর্ট নিয়ে আসছে, সাথে অ্যানোসমিয়া নিয়ে আসে। কেন অ্যানোসমিয়া? কারণ এই যে দেখেন অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি গ্রুভে কোনো প্রবলেম, তাহলে এই যে অলফ্যাক্টরি নার্ভের সমস্যা হবে, ফলে পেশেন্ট অ্যানোসমিয়া নিয়ে আসবে। অ্যানোসমিয়ার সাথে দেখতে সমস্যা, আমরা চোখে এক্সামিনেশন করলে এক চোখে প্যাপিলোইডিমা, আরেক চোখে অপটিক অ্যাট্রফি পাওয়া যাবে। দ্যাট ইজ কল্ড ফোস্টার কেনেডি সিনড্রোম। মনে রাখবেন এখানে যেই সাইডে চোখে অপটিক অ্যাট্রফি পাওয়া যাবে সেই সাইডে আমার কোন রকমের টিউমার আছে বলে বিবেচনা করতে হবে, পার্টিকুলারলি অলফ্যাক্টরি গ্রুপ মেনিনজিওম। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে পরবর্তী প্রশ্নে চলে আসি। একটা 28 ইয়ার, এই ব্যাপারে একটা কোশ্চেন ছিল ভাই। অবশ্যই ভাইয়া আপনি যেটা বললেন যে যেই চোখে অপটিক অ্যাট্রফি থাকবে অপর চোখে হচ্ছে প্যাপিলোইডিমার ফিচার পাবো আমরা। হচ্ছে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি হয়, তাহলে যেই চোখে অপটিক অ্যাট্রফি হয়েছে ওখানেও তো প্যাপিলোইডিমার ফিচার পাওয়ার কথা না? দেখেন ওখানে অপটিক নার্ভটা তো কম্প্রেসড হয়ে গেছে, কম্প্রেসড হওয়ার কারণে যে নার্ভটা এমনি ড্যামেজ হয়ে গেছে ডিউ টু ক্রনিক্যালি কম্প্রেশন, তাহলে সেই নার্ভে তো আমার আর ওই প্যাপিলোইডিমার কোনো ফিচার আসবে না, ওখানে ডিস্কটা তো পেল হয়ে যাবে। বুঝতে পারছেন না? কারণ নার্ভটাই তো ড্যামেজ হয়ে গেছে। তখন সেই ক্ষেত্রে রেস্ট আইসিপি হলেও অপর চোখে প্যাপিলোইডিমা থাকবে, ওই চোখে আর প্যাপিলোইডিমা আসবে না। বুঝছেন? এটাই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তখন আমি সন্দেহ করব যে প্রবাবলি ওই চোখের মধ্যে এমন একটা প্রবলেম আছে যেটা অপটিক নার্ভকে কম্প্রেস করছে, কম্প্রেস করার কারণে ওই চোখে অপটিক অ্যাট্রফি ডেভেলপ করেছে। আর এই যে কম্প্রেশনটা ইনডাইরেক্টলি প্রেসারটা বাড়িয়ে দিয়ে ব্রেনের মধ্যে অপর চোখে যেটা নর্মাল সেখানে প্যাপিলোইডিমা জন্ম দিয়েছে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা এবার চলে আসি, একটা 28 ইয়ার্স ওল্ড ওমেন বিগেন টু স্ট্যাম্বল হোয়েন ওয়াকিং, মানে একটু হাঁটতে গেলে স্ট্যাম্বলিং হচ্ছে, তার রাইট লেগটা একটু স্টিফ এবং উইক, স্পেশালি আফটার এক্সারসাইজ অ্যান্ড হট শাওয়ার। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে হট শাওয়ার এবং এক্সারসাইজের পরে তার দুর্বলতা বেড়ে যায়। এরপরে দেখেন যে তার সিমটম ডেভেলপ ওভার 3 days and gradually disappear over 4 weeks. She was in the college swimming team before this symptom arose. She developed a unique extreme type of fatigue which is completely different from usual fatigue when she experienced when swimming. This disappeared after several weeks but had appeared again after 6 months before the current presentation. তাহলে এটার ডায়াগনোসিস কি হবে? স্ট্রেট ফরওয়ার্ড। এইটা মাল্টিপল স্ক্লেরোসিস হবে। আচ্ছা তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। তার আগে একটা কথা বলি, এখানে হট শাওয়ার নেওয়ার পরে তার দুর্বলতা বেড়ে যাচ্ছে কেন? সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য না, আর কোনো ব্যাখ্যা দিতে পারবেন? খুবই মানে এটা খুবই ইম্পর্টেন্ট কথা, একটা হট শাওয়ারের পরে একটা সিমটম ডিক্রিজ করে। মনে রাখবেন হট টেম্পারেচারে গোসল করার পরে বা শাওয়ার নেওয়ার পরে পেশেন্টের অনেক সময় চুলকানি বেড়ে যেতে পারে কিছু কিছু ডিসঅর্ডারে, আর কিছু কিছু ডিসঅর্ডারে হট শাওয়ার নেওয়ার পরে পেশেন্টের নিউরোলজিক্যাল সিনড্রোম ভ্যাসোডাইলেশন হয় ভাইয়া। না, এটা এগ্রি করতে পারছি না। আর কারো কোনো মতামত আছে?
একটা কথা মনে রাখেন, হট শাওয়ারের পরে যদি কোনো কারণে ইচিনেস বেড়ে যায় তখন সেটা মনে রাখবেন কোনো মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, পার্টিকুলারলি হচ্ছে এই যে পলিসাইথেমিয়া বা হচ্ছে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, এই সকল কন্ডিশনগুলো। কিন্তু হট শাওয়ারের পরে যদি দেখেন উইকনেস বেড়ে যাচ্ছে তাহলে এটা মনে রাখবেন, এটা এই ফেনোমেনের নাম হচ্ছে উডহফ ফেনোমেনন। উডহফ ফেনোমেনন এটা এমন একটা ফেনোমেনন যে মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্ট যখনই হট শাওয়ারে বাথ করে তারপর তার সিমটমটা ডিটোরিয়েট করে, তো এটাকে আমরা বলেছি উডহফ ফেনোমেনন। ঠিক আছে, তো ডায়াগনোসিস নিয়ে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের সাথে একটা ক্লোজ ডিফারেন্সিয়েটিং কন্ডিশন পরীক্ষায় অনেক সময় পরীক্ষায় দেয়, দ্যাট ইজ দ্য ডেভিক্স ডিজিজ বা ডেভিক সিনড্রোম। এটার আরেকটা নাম হচ্ছে নিউরোমাইলাইটিস অপটিকা। তাহলে আমাদের এইটুকুই জানতে হবে যে পরীক্ষার প্রশ্নের মধ্যে এটা কি মাল্টিপল স্ক্লেরোসিস না এটা নিউরোমাইলাইটিস অপটিকা, এই দুটার মধ্যে কিন্তু ক্লিনিক্যাল ফিচারে অনেক সময় সিমিলারিটি থাকে। তাহলে কি কি পার্থক্য? প্রথম কথা মনে রাখবেন, মাল্টিপল স্ক্লেরোসিসের ভ্যারাইটি গুলো ইউজুয়ালি রিল্যাপসিং থাকে, এখানে এটা বারবার এটা রিকারেন্ট হয়। কিন্তু নিউরোমাইলাইটিস অপটিকার পেশেন্টটা ইউজুয়ালি মোনোফেজিক হয়, রিল্যাপসিং হতে পারে বাট আনকমন। দুই নম্বর কথা, মাল্টিপল স্ক্লেরোসিসের অ্যাটাকের সিভিয়ারিটিটা ইউজুয়ালি মাইল্ড হয় এবং এটা বারবার হতে পারে। কিন্তু নিউরোমাইলাইটিস অপটিকা বা ডেভিক সিনড্রোমের এই ক্ষেত্রে অ্যাটাকের সিভিয়ারিটিটা খুবই সিভিয়ার হয়। এবং মনে রাখবেন, নিউরোমাইলাইটিস অপটিকাতে দুইটা ফিচার একসাথে থাকে। কি কি ফিচার? যে অনেক সময় অপটিক নার্ভের সাথে এই যে মাইলাইটিস, দ্যাট মিন্স স্পাইনাল কর্ডের ইনভলভমেন্ট, দুটার কম্বিনেশন থাকে। তো একই সাথে চোখে ইনভলভমেন্ট, সাথে আবার স্পাইনাল কর্ডের ইনভলভমেন্ট, দুইটা একসাথে নিয়ে আসতে পারে ইন কম্পারিজন ইন পেশেন্ট উইথ ডেভিক্স ডিজিজ। কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে একই সাথে প্রেজেন্টেশন গুলো থাকে না। প্রতিটা প্রেজেন্টেশন আমরা বলেছি ডিসিমিনেটেড ইন টাইম অ্যান্ড প্লেস। কোনো সময় হয়তো চোখে লেশন, কোনো সময় হয়তো স্পাইনাল কর্ডে লেশন, কোনো সময় সেরেবেলামে লেশন। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা যেখানে মাইলিনেটেড ট্র্যাক অলিগোডেন্ড্রোসাইট দিয়ে তৈরি হয়, যে কোনো জায়গায় লেশন গুলো পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো ডেভিক সিনড্রোমের ক্ষেত্রে ইউজুয়ালি লেশনটা সিভিয়ার হয়, একই সাথে মাইলাইটিস এবং নিউরাইটিস থাকতে পারে। দুই নম্বর কথা, আমরা যদি এমআরআই করি তাহলে ডেভিক সিনড্রোমে এমআরআইটা নরমাল থাকে, কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিসে অনেক সময় এখানে পেরিভেন্ট্রিকুলার হোয়াইট ম্যাটার লেশন পাওয়া যায়। এবং যদি কর্ড লেশনে এমআরআই থাকে, যদি এগুলো পরীক্ষায় কমনলি দেয় না, কিন্তু এই সকল ক্ষেত্রে মনে রাখবেন যে স্পাইনাল কর্ডে যখনই আমি এমআরআই করব, মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে মনে রাখবেন এখানে মাল্টিপল প্যাচিলেশন পাওয়া যাবে। তো মাল্টিপল স্ক্লেরোসিস মানে মাল্টিপল প্যাচিলেশন। ডেভিক্স ডিজিজ মানে এখানে কন্টিনিউয়াস 2 থেকে 3টা সেগমেন্টকে অ্যাফেক্টেড করবে, অ্যাট লিস্ট গ্রেটার দ্যান 3 সেগমেন্টকে। তাহলে নিউরোমাইলাইটিস অপটিকাতে স্পাইনাল কর্ডের গ্রেটার দ্যান 3 সেগমেন্ট অ্যাফেক্টেড হয়, মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে মাল্টিপল প্যাচি ইনভলভমেন্ট থাকে। নিউরোমাইলাইটিস অপটিকাতে এই এনএমওতে অ্যান্টি এনএমও বা অ্যাকুয়াপোরিন 4 এর এগেইনস্টে অ্যান্টিবডি পাওয়া যায়, যেখানে মাল্টিপল স্ক্লেরোসিসে ইউজুয়ালি এনএমও বা অ্যাকুয়াপোরিন 4 এর এগেইনস্টে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না। তো আমরা এই দুটো কথা মনে রাখতে হবে। তো এই দুটো ক্রাইটেরিয়া গুলো আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনে দিতে পারে। এবার 6 নম্বর প্রশ্নটা চলে আসি, অনেকবার পরীক্ষায় আসে। একটা 60 ইয়ার্স ওল্ড লেডি কমপ্লেনিং অফ সেন্সেশন অফ সামথিং ক্রলিং আপ দ্য লেগ and then it has an irresistible urge to move her leg just before falling asleep. She gets up several times per night but finds that symptoms settle around 5 AM, মানে ভোরের দিকে সিমটমটা কমে যায়, তারপর সে আরামে ঘুমাতে পারে আপ টু 11 AM। তার হিমোগ্লোবিন দেখেন হচ্ছে 16। তার কারেন্টলি এই জন্য ট্রিট করা হচ্ছে অ্যাজ এ কজ অফ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার হিমোগ্লোবিন 11.6। ডায়াগনোসিস কি হবে এই কন্ডিশনে? এখানে ডায়াগনোসিস কি মনে হচ্ছে? তার বারবার পায়ে একটা সামথিং ক্রলিং আপ দ্য লেগ, ইরিজিস্টেবল আর্জ, তার একটু অ্যানিমিয়া আছে। তাহলে এই কন্ডিশনে ডায়াগনোসিস কি হতে পারে? এখানে ডায়াগনোসিস কি মনে হচ্ছে? আচ্ছা, আমার ফেসবুকে রেস্টলেস লেগ সিনড্রোম। আচ্ছা, ভেরি গুড, এটা ডায়াগনোসিস হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। তাহলে আমরা এটা দেখেন, এটা আরেকটা নাম হচ্ছে এগ বম্ব সিনড্রোম, জাস্ট নামটা মনে রাখি। তো এটা একটা নাম হচ্ছে এগ বম্ব সিনড্রোম। এটা কি জিনিস? এখানে 4টা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া কি? কমপ্লেনিং ডিজায়ার টু মুভ দ্য লেগ। সে বারবার চাইবে তার পাটা মুভ করার জন্য, যেটা রাতের বেলায় হবে, রিলিভ বাই মুভমেন্ট, সাথে আনপ্লিজেন্ট লেগ সেন্সেশন থাকবে, যেটা রেস্টে ওরসেনিং হবে। এটা শুটিং হতে পারে, টিংলিং হতে পারে, যেটা অনেক সময় একটা নিউরোপ্যাথিক ফিচারের মতো নিয়ে আসতে পারে।
এটা মেন মেকানিজম এক্সোজেনাস ওপিওড এন্ডোজেনাস ওপিওড সিস্টেমে কোনো ফেলোরিটি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যে কম্পেলিং ডিজায়ার টু মুভ দ্য লেগ, রাতের বেলায় বেশি হবে এবং এই জন্য সে বারবার পাটাকে ঘষটাবে এবং এর সাথে লেগে একটা আনপ্লিজেন্ট সেন্সেশন পাওয়া যাবে। তো এর সাথে কয়েকটা জিনিসের অ্যাসোসিয়েশন পাওয়া যায়। যে কোনো রেসলেক্সের সিনড্রোম হলে কয়েকটা জিনিসের অ্যাসোসিয়েশন এক্সক্লুড করা ম্যান্ডেটরি। একটা আয়রন ডিফিসিয়েন্সি, 2 নম্বরে ইউরেমিয়া, 3 নম্বরে প্রেগন্যান্সি, 4 নম্বরে ডায়াবেটিস, অনেক সময় RA, পলিনিউরোপ্যাথি, সিওপিডি, বাট এগুলো কমন না। মেনলি প্রথম 4টা কমন, একটা আয়রন ডিফিসিয়েন্সি, ইউরেমিয়া, ডায়াবেটিস, পার্টিকুলার ডায়াবেটিক নিউরোপ্যাথি, আর হচ্ছে প্রেগন্যান্সি। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এই সকল ক্ষেত্রে যদি আমরা কোনো কজ আমরা না পাই, পার্টিকুলারলি এমন কন্ডিশনে ডোপামিন অ্যাগোনিস্টস হ্যাড এক্সিলেন্ট বেনিফিট। তাহলে ডোপামিন অ্যাগোনিস্টের মধ্যে আমরা রোপিনেলল, প্রামিপ্রেক্সল এগুলো কিন্তু ব্যবহার করে থাকি, পার্টিকুলারলি রোপিনিনল। এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। তো অনেক সময় কিন্তু ট্রিটমেন্ট অপশনে রোপিনিনল কিন্তু দেখলা ডায়াগনোসিস হিসেবে ট্রিটমেন্টটা জানতে চাই। তাহলে 7 নম্বর প্রশ্নে চলে আসি। একটা 21 ইয়ার্স ওল্ড ম্যান ডেসক্রাইবস এ এপিসোড অফ ড্রাউজিনেস ডিউরিং দ্য ডে। সে দিনের বেলা একটা ড্রাউজিনেস নিয়ে আসছে, দ্যাট কেম অন সাডেনলি, এবং এটা হঠাৎ করে হচ্ছে অ্যাট এনি টাইম। তাহলে এটা ড্রাউজিনেস ডেভেলপ করছে দিনের বেলায়, সাডেনলি হচ্ছে যে কোনো সময়। সে আরো বলছে অন এ নাম্বার অফ অকেশন হি হ্যাজ অ্যাওকেন আর্লি ইন দ্য মর্নিং উইথ দ্য ফিলিং দ্যাট হি ক্যান নট মুভ হিজ আর্মস অ্যান্ড লেগস হুইচ হি ফাইন্ডস ভেরি ফ্রাইটেনিং। অনেক সময় পেশেন্ট এমনও কমপ্লেন করতে পারে যে আমার কোনো স্ট্রোক ডেভেলপ করেছে কিনা, কিন্তু নিউরোলজিক্যাল এক্সামিনেশনে কোনো নিউরোলজিক্যাল অ্যাবনরমালিটি পাওয়া যাচ্ছে না। তাহলে এটার উপর বেসিস করে ডায়াগনোসিস কি হবে বলেন তো আমাকে? প্রথম কথা দেখেন TIA এখানে, আচ্ছা ভেরি গুড, কিন্তু টিআইএ এই 19 বছরের বা 21 বছরের পেশেন্টের কেন হবে? এবং এখানে দেখেন বারবার হচ্ছে, সাডেনলি ডেভেলপ করছে, কথাটা সত্য, কিন্তু এখানে দেখেন যে সে আর্মস এন্ড লেগস মুভ করতে পারছে না। এখন আর্মস মানে ধরেন 4 হাত পায়ে মুভ করতে পারছে না, তো তার হাত পা মুভ করতে না পারাটা কিন্তু টিআই এর সাথে আসলে মিলানোটা অনেক কঠিন হয়ে যায়। তো আর পার্টিকুলারলি 21 বছরে সাডেন অনসেট যদিও আছে, কিন্তু সকালবেলায় বেশি হচ্ছে, যদিও সকালবেলায় স্ট্রোক হতে পারে, কিন্তু পার্টিকুলারলি 4 হাত পা মুভ করতে পারছে না এই জিনিসটা, তারপর কোনো নিউরোলজিক্যাল অ্যাবনরমালিটি নাই, এটা অবশ্যই টিআইতে নিউরোলজিক্যাল অ্যাবনরমালিটি থাকে না, কিন্তু তারপর আমরা একটা প্রথমে এটা চিন্তা করতে পারি না। তাহলে এই যে দেখেন সাডেনলি যদি আমার হাত পা গুলো মুভ করতে না পারে, আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, কোনো ইমোশন বা কোনো ইরাটিক লাফটারের পরে সাডেনলি সারা বডির টোন গুলো কমে যাওয়া, হাত পা মুভ করতে না পারা, আর্লি মর্নিং এ না পারা একটা জিনিসের ইন্ডিকেশন দেয়। কেউ বলতে পারবেন আমাকে? এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটাপ্লেক্সি, ঠিক আছে? সাডেন লস অফ মাসল টোন, পার্টিকুলারলি পেশেন্ট অ্যাওয়াক আছে, এই কারণে পেশেন্টের ভলেন্টারি মাসল মানে কন্ট্রোলটা কমে যায়। তো এটার নাম হচ্ছে ক্যাটাপ্লেক্সি, ঠিক আছে? হ্যাঁ, ক্যাটাপ্লেক্সি। তো ক্যাটাপ্লেক্সি দেখেন একটা ক্যাটাপ্লেক্সির ফিচার আছে, সাথে তার ড্রাউজিনেস আছে। এরকম একটা কন্ডিশন যেই পেশেন্টের ক্যাটাপ্লেক্সি আছে সাথে ড্রাউজিনেস আছে, মনে রাখবেন একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে, এটার নাম হচ্ছে নার্কোলেপসি। নার্কোলেপসির ক্ষেত্রে পেশেন্টের কয়েকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে, এটাও কিন্তু একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা ইয়াং পেশেন্ট দ্যাট সাককামস টু ইররেজিস্টিবল অ্যাটাক অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্লিপ। ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্লিপের সাথে তার অনেক সময় হ্যালুসিনেশন থাকতে পারে, যেটা হিস্ট্রির মধ্যে নাই, হ্যালুসিনেশন থাকতে পারে নাও পারে, কিন্তু ক্যাটাপ্লেক্সি আছে, সাথে স্লিপ প্যারালাইসিস আছে। মনে রাখবেন স্লিপ প্যারালাইসিস ইজ জাস্ট এ কম্পোনেন্ট অফ নার্কোলেপসি। তাহলে একটা স্লিপ প্যারালাইসিস সাথে ক্যাটাপ্লেক্সি ইন এ ইয়াং পেশেন্ট, ঠিক আছে, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে নার্কোলেপসি। কিন্তু যদি বারবার ঘুমের সময় প্যারালাইসিস থাকতো, অন্য কোনো ফিচার আমরা পাইতাম না, তখন এটা ডায়াগনোসিস হতো শুধুমাত্র স্লিপ প্যারালাইসিস। কিন্তু এখানে এই ড্রাউজিনেসটা ঘুমানোর সাথে হয়তো হিস্ট্রির পাশাপাশি ক্যাটাপ্লেক্সি দেওয়া আছে, তো এখানে এটা আমার মাথায় রাখতে হবে এটা নার্কোলেপসি কিনা। নার্কোলেপসির ক্ষেত্রে মনে রাখবেন এইটা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি কিছু ট্রিটমেন্টের দরকার আছে। এখানে মোস্ট কমন হাইপোথেসিস হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোক্রেটিন কন্টেনিং নিউরন, এগুলো আমাদের কিছু কিছু ফ্যাক্টর গুলোকে রেসপন্সিবল করে। যখনই এই নিউরন গুলো ড্যামেজ হয়ে যায়, তখন আমাদের মাঝে মাঝে এই সিমটম গুলো নিয়ে আসতে পারে। এই সকল ক্ষেত্রে আমরা স্টিমুলেন্ট হিসেবে মিথাইল ফেনাইটেট বা মোডাফিনিল দিয়ে থাকি। তো মোডাফিনিলের কিছু কিছু চমৎকার ইন্ডিকেশন আছে, একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন কিন্তু নার্কোলেপসি, এটা আমাদের মনে রাখতে হবে।
আচ্ছা, এবার আমরা চলে আসি আরো দুইটা কমন সিনড্রোমে। একটার নাম হচ্ছে জার্সম্যান সিনড্রোম, আর এটা হচ্ছে আন্টন সিনড্রোম। জার্সম্যান সিনড্রোম এবং আন্টন সিনড্রোম একসময় পরীক্ষায় রেগুলার বেসিসে আসতো, এখন আসাটা কমে গেছে, আমাদের একটু জানতে হবে। দেখেন, আমাদের বডিতে যে প্যারাইটাল ইয়েটা থাকে, এই প্যারাইটালটা ইউজালি দুইটা ভাগে থাকে, একটাকে আমরা বলি ডমিনেন্ট প্যারাইটাল, একটাকে আমরা নন ডমিনেন্ট প্যারাইটাল। ডমিনেন্ট প্যারাইটাল যেহেতু এটা মেন প্যারাইটাল, দ্যাট মিনস ডমিনেন্ট কর্টেক্সে থাকে, এই জন্য এটা আমাদের বডিতে কিছু এক্সিলেন্ট কাজগুলো করে থাকে। কি কাজগুলো করে থাকে? যে আমাদের যতগুলো, যেমন কিছু কিছু এই যে ক্যালকুলেশন করা, কিছু কিছু মানে হাই লেভেলের, তারপর হচ্ছে নর্মালি যে আমাদের বিভিন্ন জিনিসগুলোকে মেনটেন করা। কি জিনিসগুলোকে? যেমন ধরেন একটা আমরা কিন্তু চোখ বন্ধ করলেও আমাদের হাতে কেউ কি লিখছে এটা কিন্তু বুঝতে পারি। এটাকে দেখেন, এটাকে আমরা বলি গ্রাফেসথেসিয়া। তারপর আমরা বুঝতে পারি যে আমাদের বিভিন্ন জায়গায় কোন জিনিসের কোন জায়গায় অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তো এই প্রত্যেকটা মুভমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের বডিতে দেখেন যে আমরা ক্যালকুলেশন গুলো করা, তারপর বিভিন্ন যে ইয়েগুলোকে মানে আমার গায়ে কি কি লিখে দিচ্ছে এই জিনিসগুলোকে মেনটেন করা, লেখাগুলোকে ঠিক মতো মানে বিভিন্ন ওরিয়েন্টেশন গুলোকে বোঝা, বিভিন্ন অক্ষর বা জিনিসের ডেপথ গুলোকে বোঝা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ক্যালকুলেশন, এগুলো কিন্তু আমাদের বডি ডমিনেন্ট প্যারাইটাল করে থাকে। তাহলে যদি কোনো পেশেন্টের ডমিনেন্ট প্যারাইটালে কোনো লেশন থাকে, তখন আমরা কিন্তু এই যে স্পেসিফিক যে এই যে কথা বলাটা, তারপরে যে ক্যালকুলেশন গুলো করাটা, তারপরে এই সকল ক্ষেত্রে অ্যাগোনেশিয়া পাওয়া যাবে। হোয়াট ইজ অ্যাগোনেশিয়া? অ্যাগোনেশিয়া বলতে আমরা কি বুঝি? ফেস আইডেন্টিফাই করতে পারবে না। আচ্ছা, ইনএবিলিটি টু রিকগনাইজ। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে বিভিন্ন জিনিসকে রিকগনাইজ করতে পারে না। ধরেন আগে থেকে সে সমস্ত জিনিসের প্রত্যেকটা স্ট্রাকচার দেখে জানে যেটা স্টার, এটা হচ্ছে মানে কি বলবো সার্কেল, এই জিনিসগুলো সে এখন আর বুঝতে পারছে না। দ্যাট ইজ অ্যাগোনেশিয়া। অ্যাপ্রাক্সিয়া কি জিনিস? এটা কনস্ট্রাকটিভ কোনো কিছু করতে না পারা। আচ্ছা, প্রথম কথা, অ্যাপ্রাক্সিয়া কিন্তু আমাদের বডিতে যত মানে সময় যায়, এটা কিন্তু আমরা বাই ডিফল্ট জানি না, এগুলো আমরা করে করে শিখি। মানে একটা জিনিস আমরা হচ্ছে বারবার এগুলো কিন্তু একটা ব্রেন ট্রেন্ড হয়ে এই জিনিসগুলো শিখে। যখনই আমার স্কিল মুভমেন্ট গুলো, যেগুলো আমার ট্রেন শিখা জন্মের পর থেকে, এই স্কিল মুভমেন্ট গুলো কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে আমি করতে পারবো না, তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্রাক্সিয়া। তাহলে স্কিল মুভমেন্ট বলতে আমরা বুঝাই যে পার্টিকুলার একটা স্টার আঁকা একটা স্কিল মুভমেন্ট। এই স্কিল মুভমেন্ট গুলো অনেক সময় ডমিনেন্ট প্যারাইটাল লেশনের কারণে হতে পারে, অনেকগুলো ডিসঅর্ডার টক্সিক সাবস্টেন্সের কারণে, ব্রেন লেশনের কারণে কিন্তু থাকতে পারে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জার্সম্যান সিনড্রোম। আর 2 নম্বর একটা ইম্পর্টেন্ট কন্ডিশন, যেটাকে আমরা বলি অ্যান্টন সিনড্রোম। অ্যান্টন সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্ট দেখতে পারবে না, কিন্তু কিন্তু সে নিজে স্বীকার করবে না যে সে দেখতে পাচ্ছে না। তো পেশেন্ট ক্যান নট সি ডিউ টু সাম প্রবলেম ইন দ্য অক্সিপিটাল লোব, বাট পেশেন্ট এই কন্ডিশনের সাথে ওয়াকিবহল না, সেই বিষয়টাকে স্বীকার করবে না। তো এমন দুইটা কন্ডিশন আমাদের জন্য একটু জানতে হবে, একটা জার্সম্যান সিনড্রোম আর একটা আন্টন সিনড্রোম। তাহলে এই প্রশ্নটাতে একটু আসি। একটা পেশেন্ট আমার কাছে আসছে লেফট সাইডের উইকনেস আফটার সিজার। তাহলে একটা সিজারের পরে একটা পেশেন্ট যদি এক ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে আসে, তাহলে আমার ডায়াগনোসিস কি হবে? একটা পেশেন্ট যদি সিজারের পরে ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে আসে, মনে রাখবেন, কোনো পেশেন্ট যদি কোনো সিজারের পরে উইকনেস নিয়ে আসে, এক নম্বরে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন মনে রাখতে হবে, যেটা আমাদের জন্য খুবই আমরা চিন্তা করি, যে কোনো রকমের ব্রেনে কোনো লেশন আছে কিনা। যদি ব্রেনে কোনো রকমের ইকসল থাকে, ঠিক আছে, ব্রেনে কোনো রকমের যদি হেমোরেজ থাকে, ব্রেনে যদি কোনো রকমের ট্রমা থাকে, এই সকল কারণে কিন্তু অনেক সময় ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে আসতে পারে। কিন্তু মনে রাখবেন, ইকসলের ক্ষেত্রে উইকনেসটা কিন্তু তার আগে থেকেই গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে। এই গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্টের পরে কিন্তু পেশেন্ট সিজার ডেভেলপ আসবে। এই সিজারটা কিন্তু সেই ক্ষেত্রে উইকনেসের আগে থাকবে, মানে উইকনেসটা কিন্তু সিজারের আগে থাকবে। যদি ব্রেনে কোনো ইকসল থাকে, কোনো লেশন থাকে আগে থেকে, কোনো টিউমার থাকে, সেই ক্ষেত্রে একটা গ্র্যাজুয়ালি ডেভেলপিং উইকনেস থাকবে, এবং এর সাথে এই যে ইকসলের কারণে তার বারবার সিজার নিয়ে আসতে পারে। কিন্তু আগে থেকে কোনো সিজারের অস্তিত্ব নাই, মানে কোনো উইকনেসের অস্তিত্ব নাই, হঠাৎ করে সিজার ডেভেলপ করছে, সাথে উইকনেস নিয়ে আসছে, তাহলে এই কন্ডিশনে আমাদের কয়েকটা কন্ডিশন মাথায় রাখতে হবে। এক নম্বর কন্ডিশন মাথায় রাখতে হবে কি, যে ব্রেনে কোনো রকমের ট্রমা হয়েছে কিনা। ধরেন একটা পেশেন্টের ব্রেনে কোনো কারণে হেমোরেজ হয়েছে, হেমোরেজটা কোনো স্ট্রোকের কারণেই হোক বা কোনো ট্রমার কারণেই হোক, যেই ট্রমার সাথে তার সিজার ডেভেলপ করেছে, একটা উইকনেস ডেভেলপ করেছে, একটা কন্ডিশন এটা। 2 নম্বর ইম্পর্টেন্ট ব্যাপার,
যদি কোনো ট্রমা না থাকে, ব্রেনে কোনো রকম প্রিভিয়াস হিস্ট্রি না থাকে, স্ট্রোকও যদি উপস্থিত না পাই, তো সিজারের কারণে যদি উইকনেস ডেভেলপ করে, তাহলে আমাদের একটা কন্ডিশন মনে রাখতে হবে, টর্স পলসি। ঠিক আছে, এটা সায়েন্টিস্ট টর্স এই এটা আবিষ্কার করেছিল যে একটা সিজারের পরে যদি কোনো পেশেন্ট ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে আসে, তাহলে আরেকটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে, যেটা ইউনিল্যাটারাল কোনো টর্স পলসি আছে কিনা। ঠিক আছে, কার্টিসি অফ সায়েন্টিস্ট টর্স। তো এটাকে আমরা বলেছি টর্স পলসি। তো এর পাশাপাশি আমাদের সেরেব্রোভাস্কুলার ডিজিজটাকেও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, একটা পেশেন্ট রিকারেন্ট হেডেক নিয়ে আসে, ইউনিল্যাটারাল হেডেক। এই হেডেকের পরে পেশেন্ট হঠাৎ করে ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে আসছে। হেডেকটা তার মাঝে মাঝে কমপ্লেন করে ইউনিল্যাটারাল হেডেক, যে হেডেকটা সে বুঝতে পারে হবে, এবং এই হেডেকের সাথে কোনো না কোনো ফিচার আছে। কি ফিচার? যে কোনো অরার ফিচার পাওয়া গেছে। এরপরে যদি পেশেন্ট ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে আসে, তাহলে ডায়াগনোসিস কি হবে? সাবারাকনোয়েড হেমোরেজ। সাবঅ্যারাক্টয়েড হেমোরেজে পেশেন্ট আসলে ইউনিল্যাটারাল হেডেকটা থাকবে না, সেক্ষেত্রে হেডেকের হিস্ট্রি লং টাইম বেরি অ্যানোরিজমের জন্য থাকতে পারে। বেরি অ্যানোরিজমের কারণে, এই হেডেকের কারণে সে একটা টাইমে যখন হেমোরেজ হবে, সাবঅ্যারাক্টয়েড হেমোরেজ করে সে উইকনেস নিয়ে আসবে। কিন্তু কিন্তু ইউনিল্যাটারাল হেডেকের পরে উইকনেস নিয়ে আসছে, সাথে অরার হিস্ট্রি পাওয়া গেছে, তখন আমাদের মাথায় রাখতে হবে হেমিপ্লেজিক মাইগ্রেন। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। একটা হেমিপ্লেজিক মাইগ্রেনে ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে আসতে পারে। তাহলে টর্স পলসি, যে কোনো সেরেব্রোভাস্কুলার ডিজিজ আর হেমিপ্লেজিক মাইগ্রেন, এগুলো কিন্তু ইউনিল্যাটারাল উইকনেস নিয়ে অনেক সময় প্রেজেন্ট করতে পারে। এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের ক্লাসের মোটামুটি আলোচ্য বিষয়। আরেকটা সিভিডি তে কি ভাই সিজার হয় ভাই? সিভিডিতে ইউজুয়ালি সিজার হয় না, পার্টিকুলারলি যদি হেমোরেজ হয়, ব্রেনে কোনো কারণে দেখা যাচ্ছে হাইপারটেনসিভ হেমোরেজ হয়েছে, এই হেমোরেজের কনসিকুয়েন্সে পেশেন্ট কিন্তু অনেক সময় একসময় সিজার ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে স্ট্রোকের সময়। সাথে অনেক সময় স্ট্রোকটা যখন মানে সিজারটা হয়েছে, পেশেন্টকে আমরা পরে যখন অবজার্ভ করছি, আমরা ইউনিল্যাটারাল উইকনেস পাইতে পারি। তখন যদি সিটি স্ক্যান করে যদি আমরা দেখি যে পেশেন্টের কোনো জায়গায় হেমোরেজ আছে, তখন আমরা মনে করতে পারবো যেখানে এই যে ব্রেনস্টেম সরি ইন্টারসেরেব্রাল হেমোরেজ হয়েছে, যার কারণে সিজার হয়েছে, আর এখানে উইকনেস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্যাট হেমোরেজ। তো এই ক্ষেত্রে সিবিডি আসতে পারে। কিন্তু যদি আমরা এরকম কোনো হিস্ট্রি না পাই, একটা জাস্ট আপনাকে পরীক্ষায় এরকম প্রশ্ন দিচ্ছে যে এখানে সিজার আছে, সিটি স্ক্যান নরমাল, ইউনিল্যাটারাল উইকনেস, তখন আপনাকে মাথায় রাখতেই হবে যে এটা কোনো টর্স পলসি কি। ঠিক আছে, এটা জাস্ট একটা ফানি কোশ্চিন। এই পার্সনের নাম কি বলেন তো? না পারাটাই কঠিন, যারা যারা আমরা জানি না। ইনি হচ্ছে সেই বিখ্যাত ব্যাবিনিস্কি। আমরা যে সবাই আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে যে ব্যাবিনিস্কি সাইন সম্পর্কে আমরা যে জানি, এই ব্যাবিনিস্কি সাইনটা ডিসকভার করেছিলেন হচ্ছে ইনি। ইনি হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে জোসেফ জুলস ফ্রাঙ্কোইস ফেলিক্স ব্যাবিনিস্কি। ইনি হচ্ছে সবার আগে প্রথম সাকসেসফুলি মোটামুটি 1896-এ এর প্রথমবারের মতো ব্যাবিনিস্কি সাইনটাকে মানে করে, মানে উনি হচ্ছে প্রথম এক্সপ্লেন করে। তো উনার সাথে আবার খুবই ক্লোজ সম্পর্ক ছিল বিজ্ঞানী চারকোটে, দুজনের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে। তো এরকম জিনিসগুলো কিন্তু আমাদের যে কোনো নিউরোলজিক্যাল কনসেপ্ট বা যদি আমরা ডিজিজ সম্পর্কে ডিটেইলস জানতে চাই, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা পড়ে দেখতে পারি। তো এখন দরকার নেই, আপনারা এটা মন চাইলে পড়তে পারেন। ঠিক আছে, তো আমরা একটু আজকে নিউরোলজিক্যাল কিছু সিনড্রোম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যতটুকু সম্ভব। পরে যদি সুযোগ হয়, আমি যদি সময় পাই, ইনশাআল্লাহ আরো ডিটেইলস এখানে ডিসকাস করার আমরা চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে ক্লাসের প্রথম অংশটুকু পাইনি ভাইয়া। তো আমার একটা কোশ্চেন ছিল যে ভাইয়া মে ডায়েটে যদি আমি প্রিপারেশন নিতে চাই, তাহলে ভাইয়া সিনাপসে যদি আমি কোচিং এ ভর্তি হই, সেক্ষেত্রে ভাই আপনাদের মানে কোর্স কারিকুলাম বা মানে আপনাদের প্ল্যানটা কি হবে, বা আমাদের কি কি বই কিনতে হবে, বা একটু যদি একটু একটু ব্রিফ করে বলতেন আর কি। আচ্ছা ভাই, আমাদের এমনি কারিকুলামের ব্যাপারে হচ্ছে এটা নিয়ে আলাদা সেশন হয়, তারপর আমি কয়েকটা কথা বলি। যে এখানে কারিকুলাম হচ্ছে বিষয় এটা না যে মানে কি কি বই পড়তে হবে, এগুলো সবগুলো আমরা বলে দিই। তবে তারপর আমরা বলতে চাচ্ছি মে ডায়েট যেহেতু মোটামুটি আজকে অক্টোবর, মানে অক্টোবর শেষ, নভেম্বর ডিসেম্বর 2 মাস আছে, আর ওদিকে 4 মাস। জি তাহলে আমাদের মানে এমনি আমাদের পড়াশোনাটা হয় দুইটা জিনিসের বইয়ের উপর বেসিস করে। একটা হচ্ছে হামাদ, কারণ হামাদটা আমরা সবচাইতে মানে কম্পারেটিভলি মোর আপডেটেড চিন্তা করি, হামারটাই মোটামুটি মোরলেস পড়ানো হয় সব ক্লাসগুলো। আর 2 নম্বর বিষয় হচ্ছে সাথে প্রতিটা ক্লাসে আমরা যেহেতু এখানে গাইডলাইন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, প্রতিটা সেশনে দেখবেন না কোনো নতুন ইনফরমেশন আসতেছে। তো নতুন ইনফরমেশন গুলো নিয়ে একটু ডিসকাশন করা হয় প্রতিটা ক্লাসে অ্যাক্সেসরি টপিক হিসেবে।
আচ্ছা, আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি আপনার এটা আমাদের ক্লাসের ক্রাইটেরিয়া যে আমরা মেনলি হামারটা পড়াই, সাথে হচ্ছে আমরা ওই যে লেটেস্ট যে গাইডলাইন গুলো, লেটেস্ট কিছু ইনফরমেশন থাকে সেটা ডিসকাস করার চেষ্টা করি। এখন আমি আপনার প্রিপারেশনটা কিরকম হবে? প্রিপারেশনের ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন এইটুকুই যে আপনারা অ্যাটলিস্ট 2টা কোশ্চেন ব্যাংক সলভ করবেন। 2টা কোশ্চেন ব্যাংকের মধ্যে আমরা রিকমেন্ড করি যে এক নম্বরে পাস মেডিসিন আর পাস টেস্ট। পাস মেডিসিনটা এই জন্য রিকমেন্ড করি কারণ পাস মেডিসিনের কোশ্চেনের ইয়েগুলো সবচাইতে বেশি। একটু মিউট করলাম আমি, আনমিউট করে আবার জিজ্ঞাসা করতে পারবো। তাহলে পাস মেডিসিনের কোশ্চেনের বাল্কগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বেশি থাকে, তো পাস মেডিসিনের কোশ্চেন গুলো কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না। আর 2 নম্বর হচ্ছে পাস টেস্ট। পাস টেস্ট এমন একটা কোশ্চেন ব্যাংক যেখানে ইনফরমেশন প্রচুর, কোশ্চেন প্রচুর, এই জন্য আমরা একটু রিকমেন্ড করি যে আমরা সাথে একটু পাস টেস্টটাকে আমরা সলভ করার। তো এই 2টা কোশ্চেন ব্যাংক ম্যান্ডেটরি। আর সাথে আমরা একটু রিকমেন্ড করি সবসময় যে আমাদের বইটা পড়ার জন্য। এটা এই জন্য করি কারণ হচ্ছে পার্ট 1 এমআরসিবি পার্ট 1 মানে কি আপনি আলটিমেটলি ডিগ্রিটা কমপ্লিট করবেন। তাহলে কমপ্লিট করার জন্য আপনি যখন পার্ট 2 রিটেন দিবেন তখন ওখানে যে এলাবোরেটিভ যে প্রশ্নগুলো থাকে সেটা কিন্তু আপনি যদি হামারটা না পড়েন তখন দেখা যায় ওই সময় অনেক প্রিপারেশন নিতে হয়। কারণ আমরা বলি যে যখন আপনি পার্ট 1 পাস করবেন দ্যাট মিনস আপনার পার্ট 2 এর 70% প্রিপারেশন কিন্তু আমরা অলরেডি কমপ্লিট। তো এই জন্য আমরা একটু রিকমেন্ড করি যে আমাদের বইটা পড়ার জন্য। আর সাথে পরীক্ষার আগে যেহেতু একটা সিগনিফিক্যান্ট প্রশ্ন, কারণ আমরা যখনই একটা ইমার্সিভ প্রিপারেশন নিব আমরা দেখবো অনেক প্রশ্ন কিন্তু এখানে কিন্তু ঘুরায় পেঁচায় কিছু কনসেপ্ট খুবই কমন। যেমন আজকের এই যে এপোনিমাস সিনড্রোমের মধ্যে এই যে মিলার ফিশার সিনড্রোম, তারপর হচ্ছে যে জিবিএস, তার মানে জিবিএস এর যে ভ্যারাইটি গুলো, তারপর হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ওয়েবার সিনড্রোম, এরপর হচ্ছে আমরা যদি বলি হচ্ছে এই যে রেস্টলেস লেগ সিনড্রোম বা নার্কোলেপসি, পরীক্ষায় এখান থেকে প্রতিটা সেশনে প্রশ্ন আসেই। তো এই সকল টপিক গুলো আপনারা সবচাইতে বেটার পাবেন পাস মেডিসিনে আর কিছু পাস পেপারের কোশ্চেন গুলোর মধ্যে। যদিও এই পাস পেপারের কোশ্চেন ডাইরেক্ট না, এটা কিছু মানে একটা পাস পেপারের অনুরূপ। তখন আমরা এই প্রশ্নগুলো সলভ করলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সম্পর্কে একটা আইডিয়া পেতে পারবো, তখন আমরা পরীক্ষায় ওই টাইপের ইনফরমেশন গুলো আমাদের জন্য একটু অ্যান্সার করাটা সুবিধা হবে। তো এইগুলো অ্যাকচুয়ালি আমাদের বেসিক রিকমেন্ডেশন প্ল্যান। তারপরে এটা নিয়ে আমরা আলাদা ডিসকাশন বা সেশন ইনশাআল্লাহ হবে, সেটা অ্যাটেন্ড করলে আরো ক্লিয়ার আপনি আইডিয়া পাবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ওই পাস মেডিসিনের ক্ষেত্রে কি ভাই আমরা মানে কোনো বাজার থেকে কোনো হার্ড কপি কিনলে ভালো হবে নাকি ভাইয়া সাবস্ক্রিপশন করাটা ম্যান্ডেটরি? পাস মেডিসিনের ক্ষেত্রে আমার যেটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে আপনার যদি পসিবল হয় কার্ড থাকে তাহলে, আবার সিনপসও মনে হয় ক্ষেত্রে হেল্প করে, তাহলে আবার সাবস্ক্রিপশন করাটাই বেটার। এটা এই জন্য বলি কারণ সাবস্ক্রিপশনে আপনি একদম লেটেস্ট ইনফরমেশন গুলো পাবেন। কারণ আসলে বাজারে অনেক কথা বলে কিন্তু আসলে কোন মানে এটা কতটুকু আপডেটেড এটা আসলে বলাটা কঠিন, যদিও আমরা বিশ্বাস করি যে তারা আপডেটেড এটাই দেয়। আর 2 নম্বর কথা, আপনি এখানে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি এক্সাম দিতে পারবেন। এই এক্সামটা আপনার পরীক্ষা অনুযায়ী যখন আপনি কোশ্চেন সলভ করছেন আপনি আলটিমেটলি বুঝতে পারছেন আমার লেভেলটা কোন লেভেলে আছে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, আপনি একটা কোশ্চেন ব্যাংক কিনেন, একটা সাবস্ক্রাইব করেন, যদি সুযোগ হয় সাবস্ক্রাইব হলে যখন আপনি চ্যাপ্টারটা পড়বেন আমাদের এখানে পরীক্ষা দেন, পাশাপাশি যদি সিনাপসে ভর্তি হন, সিনাপসে ভর্তি না হলেও আপনি যদি পাস মেডিসিনের প্রশ্ন সলভ করেন অনলাইনে তাহলে কিন্তু আপনার একটা নিজে বুঝতে পারবেন যে আমি কেমন ঠিক করতে পারছি। আপনি যদি নিউরোলজি কোশ্চেন সলভ করেন, ধরেন পাস টেস্টে সলভ করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি মোটামুটি 500টা প্রশ্নের মধ্যে আপনার গ্রসলি 90% কোশ্চেন কারেক্ট করতে পারছেন, তাহলে বুঝবেন যে আপনার প্রিপারেশনটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে চলে গেছে। ঠিক আছে, আপনি যদি দেখতে পারেন যে না আমি এখানে প্রশ্ন 40 to 50% কারেক্ট করতে পারছি, তাহলে বুঝতে হবে যে আমার প্রিপারেশনটা আপ টু মার্ক হতে পারছে না। 70-80% কারেক্ট করা মানেই হচ্ছে আমরা বুঝতে পারবো যেখানে একটা ভালো প্রিপারেশন হচ্ছে। আচ্ছা, একটা মজার কথা বলি, এটা কিন্তু সেশন ওয়াইজ পরীক্ষা হয়। আর এই ডায়েটে কিন্তু একটা পিকুলারিটি ছিল যে আমরা আগে বলতাম যে আসলে পরীক্ষায় 120-125-এর উপরে পেলে কিন্তু পাস হয়ে যেত। এবার কিন্তু পরীক্ষার আসলে লেভেলটা এমনই ছিল যে পাসের লোয়েস্ট ভ্যালু ছিল কিছু 131, মানে 200টা প্রশ্নের মধ্যে যারা 131-এর নিচে কারেক্ট করেছে তারা কিন্তু পাস করতে পারেনি। তো আমাদের কিন্তু এই জন্য একটু প্রিপারেশনের লেভেলটাকে কিন্তু আসলে আপগ্রেড করতে হবে। তো এই জন্য আমি একটু রিকমেন্ড করি যদি পসিবল হয় আপনি একটা কোশ্চেন ব্যাংক সাবস্ক্রাইব করাটা খুবই দরকার, যদি সম্ভব হয়। যদি না পারেন তাহলে সেটা কোনো চাপ নেই। ইন দ্যাট কন্ডিশনে আপনি তো সেই ক্ষেত্রে সিনাপসে ভর্তি হলে পরীক্ষা দিতে পারছেন কন্টিনিউয়াসলি, প্রচুর পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে অত আপনার প্রবলেম হবে না। তো পাশাপাশি আমরা একটু রিকমেন্ড করি যে আপনি যদি একটা কোশ্চেন ব্যাংকে অনলাইনে সাবস্ক্রাইব করেন, পার্টিকুলারলি পাস টেস্ট অথবা পাস মেডিসিন, তাহলে আপনার জন্য বেটার। আর যেহেতু মেয়ে ডায়েটের পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে পাস টেস্টটাই বেটার। তবে এখানে একটা ঝামেলা আছে, যে কোনো কোশ্চেন ব্যাংক সাবস্ক্রাইবের ক্ষেত্রে একটা টাইম লিমিট থাকে। আপনি যদি মেয়ে ডায়েট পর্যন্ত এখন সাবস্ক্রাইব করেন আমার টাকা পয়সা অনেক বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে পরীক্ষা যদি 3-4 মাস আগে সাবস্ক্রাইব করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কম টাকায় করতে পারবেন। তো এটা একটা ব্যাপার আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
আচ্ছা কারো আরেকটা বিষয় বলতে হ্যাঁ চাচ্ছিলাম। অবশ্যই। আপনি হচ্ছে যে 2018 সালে পাশ করার পরে কখনো পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নেইনি এর মধ্যে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি পাস মেডিসিন নিজে নিজেই পড়ছি, কিন্তু বুঝতেছি যে আমার বেসিকে আসলে দুর্বলতা কিছু থেকে গেছে। তো আপনাদের যে কোর্সটা ভাইয়া এমআরসিপির জন্য শুরু হচ্ছে, তো ওটার মধ্যে কি ভাইয়া বেসিকের ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হবে? আচ্ছা বেসিকের ব্যাপারে একটা কথা বলি, আসলে এমআরসিপির জন্য পার্ট অনে বেসিক সায়েন্স থেকে প্রশ্ন থাকে, কিন্তু এটা পুরোপুরি বেসিক নির্ভর না। কিন্তু একটা কথা হচ্ছে কি যে পাস টেস্টে মানে এখন যে পরীক্ষাগুলো হয় এখানে কিন্তু পরীক্ষা ক্লিনিক্যাল প্রশ্নগুলো বেসিক ওরিয়েন্টেড প্রিপারেশন কিছু নিতে হয়। তো এই জন্য আমরা কিছু না কিছু অ্যাঙ্গেলে বেসিকের প্রিপারেশন, যেমন আমি একটা কথা বলি, আপনি যখন নিউরোলজি ক্লাস হবে বা রিমাটোলজি ক্লাস হবে বা দেখা যাচ্ছে এন্ডোক্রাইন ক্লাস হবে, নেফ্রো ক্লাস হবে, এখানে কিন্তু বেসিক জানতেই হবে। কারণ বেসিক না জানলে আপনি প্যাথোজেনেসিস বুঝতে পারবেন না, আর প্যাথোজেনেসিস না বুঝতে পারলে অ্যান্সার করাগুলো কিন্তু একটু কঠিন হয়ে যাবে। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি শুধু মুখস্থ করে অ্যান্সার করাটা আলটিমেটলি কিন্তু আমার মনে হয় এটা পরবর্তীকালে তো কিছু না কিছু অ্যাঙ্গেলে বেসিক আপনারা পাবেনই, যেটা এমআরসিপির জন্য এসেনশিয়াল। কিন্তু আপনি যদি মনে করেন যে মানে আমাদের যে পরীক্ষার জন্য যে বেসিক, যেমন আমি রেসিডেন্সির জন্য যে আমার যে ডেপথে বেসিক জানা লাগে, ওই ডেপথের ইনফরমেশন হয়তো এমআরসিপি পার্টনারের ক্ষেত্রে দরকার হয় না। এখানে এমন একটা বেসিক জানতে হয় যে বেসিকটা ক্লিনিক্যাল ডিজিজ ডায়াগনোসিসের জন্য যথেষ্ট। যেমন এখানে আমি জাস্ট একটা কথা বলছি যে একটা নিউরোলজিক্যাল ডিজিজের জন্য, যেমন ওয়ালেনবার্গ সিনড্রোমকে ডায়াগনোসিস করার জন্য কি জানতে হচ্ছে, আপনাকে মিড ব্রেনে পন্সে কি কি স্ট্রাকচার, মেডালাতে কি কি স্ট্রাকচার আছে জানতে হচ্ছে, এগুলা বেসিক ফাংশন কি, কতদূর পর্যন্ত বিস্তৃত, এই জিনিসটা জানতে হচ্ছে, মানে কিছু অ্যানাটমি নলেজ, কিছু ফিজিওলজি নলেজ। তো এই নলেজটা কিন্তু আপনাকে দিতেই হবে বা আপনাকে আমরা দিবই, না দিয়ে কিন্তু আমরা ডিজিজটা কখনোই পড়াবো না। তো এই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ আশা করবেন, কিন্তু একদম কোর বেসিক আসলে অত ডিটেলস এমআরসিপি পার্ট অনে লাগে না। আর বেসিক মেডিকেল সায়েন্সে কিছু কোশ্চিন আসে, যেমন হচ্ছে ফিজিওলজি থেকে, তারপর হচ্ছে ইমিউনোলজি থেকে, তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে, ওগুলো আমরা আলাদা করে পড়াই। আচ্ছা ভাইয়া, আর thank you. আপনার পারফরমেন্সের বা নিজস্ব ইয়ের জন্য আমরা বলি যে বেসিকের জন্য এমআরসিপির একটা বই আছে স্টারহুডের বই, এই বইটা অনেক এলাবোরেট কিন্তু অনেক মজাদার। আপনি যদি সময় একটা ডেডিকেটেড টাইম প্ল্যান দেন যে আমি 6 মাসে একটা প্রিপারেশন নিব, তাহলে এই বইটা আপনি কিছু কিছু টপিক যেমন বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স আর ইমিউনোলজি এগুলো একটু পড়ে দেখতে পারেন, তাহলে আপনি নিজেই কিছু টপিক গুলো সম্পর্কে একটা স্বচ্ছ আইডিয়া ডেভেলপ করতে পারবেন আমাদের এখানে ক্লাস না করে। আর ক্লাস করলে তো ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আমি আশা করি। আচ্ছা ভাইয়া, অনেক ভাইয়া ধন্যবাদ। আমি আসলে নার্কোলেপসির নামটা ভাইয়া কি বলছিলেন? হ্যাঁ আপু, বুঝি নাই নার্কোলেপসির যে নামটা ভাইয়া, ওইটা কি বলছিলেন ভাইয়া? এটার নাম বলছেন? জি ভাইয়া, উচ্চারণ করতে পারিনি। এটা উচ্চারণ জানার দরকার নেই, আমি জাস্ট আপনাকে দেখাইছি এটা একটা সিনড্রোমের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা নার্কোলেপসির এই নাম মনে রাখার কোনো দরকার নাই। আচ্ছা এই যে সিনড্রোম গুলো বলি, সিনড্রোম গুলোর মধ্যে ওয়ালেনবার্গ সিনড্রোম, কয়েকটা সিনড্রোম খুব ইম্পর্টেন্ট। সিনড্রোম গুলো জানার উদ্দেশ্য কি, আপনার পড়াশোনাটাকে একটু ইন্টারেস্টিং করা, যে এই সায়েন্টিস্ট ডিসকভার করেছিল। তো সিনড্রোমের নাম মুখস্থ করতে হবে, কঠিন নাম, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই সিনড্রোম নিয়ে ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই, যে যেগুলোতে পরীক্ষায় কিছু নিউরোলজিক্যাল যে সিনড্রোম গুলো আসে বা রিমাটোলজিক্যাল যে সিনড্রোম গুলো আছে, সম্ভব হলে আমি অন্য সিস্টেমেও চেষ্টা করব। তো এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, যেমন এই যে গ্যালিনিও সিনড্রোম নাম মনে রাখার কোনো দরকার নেই, আপনি নার্কোলেপসি মানটা মনে রাখলেই হবে। যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম একটা নাম আছে, হিজ সিনড্রোম, আমরা কেউ নামটা জানিও না, জানার দরকারও হয় না, কারণ পরীক্ষায় কোনো প্রশ্ন দেয় না, পরীক্ষায় কমনলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি দেয়, ঠিক আছে? জাস্ট এটা। তো কারো কোনো ওই আপনাদের ইয়ে থেকে মানে আপনাদের যে কোনো নোট কি আমরা পাবো, মানে এমআরসিপি এর জন্য ভাইয়া যেটা বলতেছিলেন আর কি, যে আপনাদের বই এটা আসলে মানে কিরকম, বা মানে এখানে কি আছে একটু যদি শর্টলি বলতেন আচ্ছা ভাইয়া। অ্যাকচুয়ালি আসলে বইয়ের ব্যাপারে মানে এখানে বই প্রবাবলি আমি যতদূর জানি সিনাপসে এরকম কোনো বই না, যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই এখানে অনেক সময় পাস মেডিসিনের কিছু গ্রেটেস্ট কপি যেগুলো হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করা হয়, সেই জিনিসগুলোকে বই আকারে বের করে মাঝে মাঝে দেওয়া হয় যারা কিনতে পারে না। তো এটা একটু অফিসে কথা বলে আমার মনে হয় বেটার হবে, এই বিষয়ে আমার আইডিয়া আসলে নাই বললেই চলে, ঠিক আছে? এটাই মানে পাস মেডিসিনের যে মানে কোশ্চিন ব্যাংক, এই কোশ্চিন ব্যাংকটা ডাউনলোড করে মানে স্ক্রিনশট নিয়ে এটাকে একটা বই আকারে বের করে মাঝে মাঝে এটা অফিস প্রোভাইড করে, ঠিক আছে? এটার জন্য আমরা যখন ইনশাল্লাহ ওই যদি কোনো ওরিয়েন্টেশন যখন ক্লাস মানে ইয়ে হবে, যারা যারা ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা আরো ডিটেলস আলোচনা করবো, আর ওখানে অফিসিয়ালরাও থাকবে, তারা বেটার অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।
ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার যদি সম্ভব হয় আমরা আরো ডিটেলস আমরা সামনে চেষ্টা করব, যে এই জিনিসগুলোর আরো যে অন্যান্য যে এপিনিমাস যে পরীক্ষায় আসে আমরা একটু মানে টপিকগুলো ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ ডেমো ক্লাসে একটা সুবিধা হচ্ছে কি, যেখানে অনেক কিছু মানে ফ্রিলি ডিসকাস করা যায়, যেগুলো হয়তো ক্লাসে এত এলাবোরেটলি আলোচনা করা যায় না। মানে ক্লাসে আমরা সিনড্রোম গুলো এক একটা ডিজিজের মধ্যে পড়বো, তো এখানে যেমন আলাদা আলাদা করে আলোচনা করব, এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের জন্য একটু বেশি উপকারী হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Sounds